আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির, কেম ই স্টেশনে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমি জৈব যৌগের একটা অনশর্ট ভিডিও দিয়েছিলাম এবং জারণ বিজারণের একটা ছোট্ট 20 মিনিটের একটা অনশর্ট ভিডিও দিয়েছিলাম এবং তোমাদের সবারই একটা চাওয়া ছিল যে রাসায়নিক বন্ধনের উপরে একটা অনশর্ট ক্লাস নিয়ে আসেন ভাইয়া। তো আমি অনেক দিন ওয়েট করলাম, আমারও বুয়েটে পরীক্ষা ছিল মাঝখানে, তো ফাঁকা হয়েছে এখন এবং তোমাদের পরীক্ষারও বেশ কিছুদিন দেরি আছে আরও। সো আমরা আজকে পড়বো হচ্ছে রাসায়নিক বন্ধন, যেটাকে আমরা কেমিক্যাল বন্ড ইংরেজিতে বলি, এবং এটার খুঁটি নাটি প্রত্যেকটা ডিটেলস আমরা পড়ব এবং শেষে আমরা 5টা সিকিউ সলভ করব এবং 5টা সিকিউ সলভের মাধ্যমে এবং পুরো থিওরি আমরা পড়ার মাধ্যমে এই পুরো চ্যাপ্টারটা আমরা কভার করে ফেলবো। এবং আমি তোমাকে এতটুকু গ্যারেন্টি দিতে পারি যে আমার এই ক্লাসটা করার পরে যদি তুমি যে কোনো টেস্ট পেপার বা যে কোনো বই থেকে জাস্ট আর 8-10টা সিকিউ দেখে যাও, তাহলে তুমি বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ বলা যায় যে দিবে, ওই 2টা তুমি পুরোপুরি অ্যান্সার করে আসতে পারবা। সো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা শুরুতেই এখানে যেটা পড়বো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। এন্ড কথা হচ্ছে যে ভাই পিরিয়ডিক টেবিল তো এর আগের একটা অধ্যায় আছে পর্যায় সারণী, তো এটা আমার কেন দরকার? এটা লাগবে কারণ আমি আমার সুবিধার্থে এটা নিয়ে ফেলেছি আর কি, হ্যাঁ, যাতে পরবর্তী আলোচনাগুলো করতে আমার জন্য ইজিয়ার হয়। তো চলো, পর্যায় সারণীতে কতগুলো গ্রুপ, কতগুলো পর্যায়, পারমাণবিক সংখ্যা, হ্যাঁ আমরা কিচ্ছু আলোচনা করবো না। আমি জাস্ট যোজনী বোঝাবো, তো যোজনী বোঝানোর জন্য জাস্ট আমি ছোট্ট করে একটু আলোচনা করবো। ওকে, সো আমি সব মৌল লিখবো না, সব গ্রুপ এবং সব পর্যায়ে আমি লিখবো না। হ্যাঁ, তো আমাদের এখানে আমি যদি বলি 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, 13, 14, 15, 16, 17, 18, আমি জাস্ট এই কয়টা গ্রুপ নিয়ে কথা বলবো, আর কোনো গ্রুপের আলোচনা এইখানে হবে না। ওকে, আচ্ছা, তো আমি যোজনী যখন পড়াবো তখন তুমি আবার এই গ্রুপগুলো রিলেট করবা এবং খুব সুন্দর করে এইভাবে জাস্ট লিখে নাও, কারণ আমি এই মাথার উপর দিয়ে যোজনীগুলো লিখবো এবং পুরো চ্যাপ্টারটা জুড়ে কিন্তু তোমার যোজনী কাজে লাগবে। যৌগমূলক, যোজনী, এগুলো সবসময় কাজে লাগবে তোমার। তো সুন্দর করে নোট করতে থাকো, কিন্তু নোট করা থামানো যাবে না। সো গ্রুপ 1-এর মৌলগুলো তোমরা জানো সবাই, তাই না? আমরা ছন্দ দিয়ে মনে রাখি, তাই না? হালি নাকে, তাই না? কি রুবি সাজাবে ফ্রান্সে, এটা তোমরা সবাই জানো। এবং গ্রুপ 2-এর গুলো তোমরা জানো, তাই না? কি কি বলো তো? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, তাই না? তো আমাদের হচ্ছে ছন্দ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যায় যে আমি হচ্ছে এটার নাম কি? বিরিয়ানি। তো বেরিলিয়াম যেটার নাম আমরা ভুলে যাই অনেক সময়। সো নামগুলো মনে রাখতে হবে: বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে? তো তুমি জাস্ট আমাকে এতটুকু বলো যে এটা তো তোমরা জানো যে হাইড্রোজেন যেটা, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাই না? আমি জাস্ট একটা জিনিস তোমাকে দেখে দেখো, এই পুরো পর্যায় সারণীতে একটা ম্যাজিক নাম্বার মেনে চলে পুরো পর্যায় সারণীটা। সেটা কি জানো? 2, 8, 8, 18, 18, 32। ওকে, এবং এই ম্যাজিক নাম্বারটা দিয়ে তুমি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বের করে ফেলতে পারো। যেমন তোমাকে আমি বলি হাইড্রোজেনের 1, এটা তো তোমাকে বলে দেওয়া লাগবে না, এটা তুমি খুব ভালো করেই জানো। তাহলে হাইড্রোজেনের যদি 1 হয়, তাহলে আমাদের ফার্স্ট ম্যাজিক নাম্বার কত? 2। তাহলে 2-এর সাথে 1-এর সাথে 2 যোগ করলে কত হবে? 3। তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। এবার সেকেন্ড কত? 8। 3-এর সাথে 8 যোগ করলে হবে 11। এবার চলো, তারপরে আবার কত ম্যাজিক নাম্বার? 8। তাহলে এবার 11-র সাথে 8 যোগ করো, তাহলে 19। তারপরে এবার যোগ করবা কত? 18। তাহলে 18 যোগ করলে কত হবে বলো তো ভাইয়া? 37। আবার যোগ করো কত? 18। তাহলে কত হবে? 18 যোগ করলে 55, তাই না? আচ্ছা, এবার যোগ করো 32। তাহলে কত হবে? 32 যোগ করলে 87। তাহলে এইভাবে কিন্তু তুমি একটা জানা থাকলে তুমি বাকিগুলো পেয়ে যাচ্ছ, খুবই সিম্পল। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি 3 হয়, এটা তুমি পেয়ে যাচ্ছ কত? 4। এটা এটা 11 হলে এটা 12, এটা 19 হলে এটা 20, 37, 38, 55, 56, 87, 88। সো এভাবে আমি পুরোটাই করে ফেলতে পারবো, বাট আমার কনসার্ন কিন্তু এখানে না, আমার কনসার্ন আদার্স। ঠিক আছে? তো যাই হোক, এটা গেল। আচ্ছা, এবার 13 নাম্বার গ্রুপটা, 13 নাম্বার গ্রুপ কি দিয়ে শুরু হয় বলো দেখি? আচ্ছা, হাইড্রোজেন বরাবর যদি এখানে বলি, তাই না? হিলিয়াম, তাই না? আচ্ছা, হইল লিথিয়াম। তারপরে এখানে কি হবে বলো? বোরন। ঠিক আছে? বাংলাদেশ এলো, গেল, কি ইন্ডিয়া, তেল নিতে। তো ওইগুলো আমাদের খুব একটা লাগে না। এই যে বোরন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়ামও আমাদের লাগে না খুব একটা। বোরন, অ্যালুমিনিয়াম, এই দুইটা জানলেই কিন্তু আমার হবে। আমি ওই যে বলেছি, আমি সব গ্রুপ সব পর্যায়ে লিখবো না, আমার যতটুকু লাগবে
আমি ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো, আমি তোমাকে এখানে পর্যায় সারণী শেখাচ্ছি না। আচ্ছা 14 নম্বর গ্রুপে বলো কি, কাশি গেলে সোনা পাবে ফিরে, তাই না? তাহলে কার্বন আর সিলিকন, জার্মেনিয়াম আমার লাগে না। জার্মেনিয়াম কিন্তু আমার থ্রু আউট দ্য এই ফুল চ্যাপ্টার তুমি জার্মেনিয়ামের কোনো যোগই দেখতে পাবে না, তো তোমার দরকার নেই। ওকে, যতটুকু লাগবে। তারপরে কি বলো দেখি, এন পি এস এস বি বিআই, তাই না? নানির পোলা আসলাম সাব্বির বিমল গেল মস্কোতে, তো লাগবে না। নাইট্রোজেন ফসফরাস। ওকে, তারপরে কি, ও এসএসসিতে পড়লেই লাভ, এরকম একটা ছন্দ আছে। আমার লাগবে অক্সিজেন সালফার। তারপরে এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এখানে কিন্তু আবার আমার 4টাই লাগে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। অ্যাস্ট্রাটিন টেনিসিন আবার অ্যাস্ট্রাটিন ওগুলো আমার লাগে না, এই কয়টা আমার লাগবে। তারপরে এখানে কি, হিনি আর করিম, তাই না? হিনি আর করিম যাবে রমনায়, তো আমার লাগবে না, হিলিয়াম নিয়ন আর্গন। ওকে, ডান। এখন ভাই আপনি এখানে কি দেখাইতে চাইতেছেন এই জিনিসগুলো দিয়ে? আমি বলতে চাচ্ছি যে এই কয়টা মৌলের উপরে তারপর আবার তোমাকে যদি বলি যে এই আসলে আমার লাগবে হচ্ছে এত দূর পর্যন্ত। ওকে, আমার লাগবে হচ্ছে আসলে এত দূর পর্যন্ত, ঠিক আছে? এর নিচেরগুলো আমার খুব একটা লাগে না। এবং আমরা দেখব যখন আমরা অবস্থান্তর মৌলের ওই যে আয়রন টায়রন ওগুলোও লাগে, বাট আপাতত তুমি এতটুকু মনে রাখো। ওকে, আচ্ছা এখানে আমি এখন যোজনী বলবো। সো যোজনী যদি আমি বলি, সংজ্ঞা দিতে যাই, তোমাদের বহুত প্যারা হয়ে যাবে। যোজনী কি, যোজ্যতা ইলেকট্রন কি? সো যোজ্যতা ইলেকট্রন যোজনী আমি ফিক্সড করে দিচ্ছি। সো যোজ্যতা ইলেকট্রন হবে এই যে 1 নাম্বার গ্রুপের যোজ্যতা ইলেকট্রন। সো লিখো যোজ্যতা ইলেকট্রন। 1 নাম্বার গ্রুপের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1টা, 2 নাম্বার গ্রুপের যোজ্যতা ইলেকট্রন 2টা, 13তে 3, 14তে 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন মানে সর্ববহিস্থ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রনের জন্য খুবই সিম্পল, আমরা এই ট্রিকটা শিখে গেলাম। এখানে 1টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, এখানে 5, 6, 7, 8, এই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা এবার তাহলে যোজনী কি? ভাই যোজনীটা মানে খুবই কমপ্লেক্স, মানে যোজনী বলে আসলে কোনো জিনিস নাই। যদি সিম্পলি বলি, যোজনীটা বানানো হয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য যে কয়টা যৌগের সাথে বিক্রিয়া করতে পারছে, কয়টা যৌগকে নিতে পারছে, এই হচ্ছে যোজনীর কনসেপ্ট। হ্যাঁ, যেমন তোমাকে যদি বলি মিথেন CH4, তাহলে এখানে হাইড্রোজেনের যোজনীটাকে বেস ধরা হয় 1, তাহলে কার্বন কয়টা হাইড্রোজেনকে নিতে পারছে এই অনুযায়ী যোজনীটা বলতে পারছি আমি যে কার্বনের যোজনী 4। ঠিক আছে, তো এরকম আমরা দেখব সামনে যে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, যোজ্যতা ইলেকট্রন আমাদের হয়ে গেল। সো তোমাকে যদি হঠাৎ করে বলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টা, 7টা, এমসিকিউগুলো কিন্তু হয়ে যাচ্ছে। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা, 6টা। ঠিক আছে, সো গ্রুপ দিয়ে তুমি যোজ্যতা ইলেকট্রন পেয়ে যাচ্ছ। ওকে, এবার আমি সিম্পলি যদি একটু যোজনীটা বলতে চাই, ঠিক আছে, আমি যদি সিম্পলি একটু যোজনীটা বলতে চাই, তাহলে তোমাদের জন্য আমি বলবো যে নর্মালি যোজনীগুলো আমার এরকম একটা প্যাটার্ন ফলো করে। আমি অন্য কালার দিয়ে লিখি, চলো গোলাপি দিয়ে লিখি। হাই হাই, নিলাম গোলাপি হয়ে গেল সাদা কেন? এই যে 1 নাম্বার গ্রুপের যোজনী 1, 2 এর যোজনী 2, 3 এর যোজনী 3, 4 এর যোজনী 4, এবং এরপরে আবার কমবে, 1 2 3 4 কমতে থাকবে। ঠিক আছে, কিভাবে কমবে? এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1, এটার কোনো যোজনী নাই। ঠিক আছে, কারণ কি এরা বন্ধন গঠন করে না জেনারেলি। ওই যে বললাম বন্ধন গঠনের ক্ষমতাটাকে যোজনী বলে। তো যখন বন্ধন গঠন করবে তখন আবার ঠিকই যোজনী চলে আসবে, করে না এমন না, করে। ঠিক আছে, ওদের মধ্যে জেনন আছে, জেনন আবার ঠিকই বন্ধন গঠন করে। জানি না তোমাদের বইয়ে অতটা ডিটেলসে নাই, বাট জেনন কিন্তু বন্ধন গঠন করে, মানে ওদেরকে যদি হাই টেম্পারেচার হাই প্রেশার দেওয়া হয় এই নিষ্ক্রিয় মৌলগুলো কিন্তু বন্ধন গঠন করতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে যোজনীর একটা মানে সিম্পল জিনিস হচ্ছে এটা তুমি মনে রাখবা, 1 2 3 4 3 2 1। তাহলে যেমন অক্সিজেনের যোজনী 2, সালফারের যোজনী 2, এটা হবেই। নাইট্রোজেন 3, ফসফরাস 3 হবেই। কার্বন 4, সিলিকন 4 হবে। বোরন অ্যালুমিনিয়াম 3, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সব 2, এগুলো সবার যোজনী 1। ওকে, তাহলে দেখো আমরা একযোজী মৌল কোনটা পাচ্ছি? একযোজী মৌলটা আমার খুবই ইম্পর্টেন্ট। একযোজী মৌল হচ্ছে আমার এই যে পুরো 17 নম্বর গ্রুপ, আর আমার হচ্ছে 1 নম্বর গ্রুপ, এইটা আমার খুবই লাগবে, একযোজী মৌল। তাহলে এখন ভাই যোজনীর সংজ্ঞাটা যখন আমি দিতে যাব তখন কিন্তু তোমার একযোজী মৌলটাতে ঢোকা লাগবে। ওকে,
তাহলে একযোজি মৌল কোনটা হচ্ছে আমার, এই যে কোনটা, গ্রুপ 1 গ্রুপ 17। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাই ফসফরাসের যোজনী কি 3ই হবে, এর বাইরে কিছু হতে পারে না? হ্যাঁ, এর বাইরেও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে, অক্সিজেন 2 হতে পারে, সালফার 2 4 6ও হইতে পারে, ঠিক আছে, ফ্লোরিন ক্লোরিন 1 3 7 5 হইতে পারে, ঠিক আছে। তাহলে ভাই আপনি শুধু এটা লিখলেন কেন? এটা লিখলাম যে এটা হবে, বাকিগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ওকে, আচ্ছা, তাহলে হইল এত দূর। এই জন্যই কিন্তু আমি পর্যায় সারণীটা নিয়েছি, আমি কিন্তু তোমাকে পর্যায় সারণী শেখানোর জন্য না। তাহলে যোজনী তুমি বুঝে ফেললা, ওকে, সাবাস। এবার তাহলে আমরা সামনে প্রসিড করি। সো যোজ্যতা ইলেকট্রন তো আমাদের হয়েই গেল, ঠিক আছে। তোমাকে আমি হঠাৎ করে আমি বললাম লাইক ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টা বলো, তো কয়টা বলবো ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন? বলো 7টা, 17 নাম্বার গ্রুপ, তাই না। জেননের কয়টা বলো, জেননের কয়টা? জেনন হচ্ছে 18 নাম্বার গ্রুপে, তাহলে যোজ্যতা ইলেকট্রন 8টা। খুবই সিম্পল কিন্তু। এখন ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা বলো? 2টা। সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 1টা। ভেরি সিম্পল। আচ্ছা, যোজনী। তো যোজনী হচ্ছে কোনো একটা পরমাণু সর্বোচ্চ যতগুলো একযোজি মৌলের সাথে বন্ধন গঠন করতে পারে সেটাকে বলবো আমরা যোজনী, ঠিক আছে। যেমন দেখবা, যেমন আমি ধরো বললাম যে CCl4 এটা একটা যৌগ, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এই যৌগে কার্বনের যোজনীটা যদি আমি তোমাকে বলতে বলি, ঠিক আছে। আবার অনেক সময় বলা হয় যে যতগুলো কি সিঙ্গেল ইলেকট্রন থাকতে পারে, দেখবো আমরা সামনে যে। তাহলে এখানে দেখো একযোজি কে? ক্লোরিন। ওই যে বলেছিলাম গ্রুপে 1 17 হচ্ছে একযোজি, তাহলে ক্লোরিন কয়টা নিচ্ছে এখানে? 4টা নিয়ে ফেলেছে। তাহলে যোজনী কত? যোজনী হচ্ছে কিন্তু 4। CH4 4টা। ধরো এখানে NH3, হাইড্রোজেন কি একযোজি না? তাহলে নাইট্রোজেনের যোজনী এখানে কত? 3, ঠিক আছে। ধরো আমি তোমাকে বললাম কথার কথা কি দিব, ধরো MgCl2, ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, ঠিক আছে। তো বোঝা গেল যোজনী আর যোজ্যতা ইলেকট্রন। এখানে আরেকটা কনসেপ্ট আছে জারণ মান, এটার জন্য অবশ্যই তোমাকে আমার ওই ভিডিওটা দেখতে হবে, জারণ বিজারণের যে ভিডিওটা, ঠিক আছে। এখানে আমি ওটা দেখাচ্ছি না। সো এই হচ্ছে যোজনী। সো থ্রু আউট দ্য চ্যাপ্টার আমার যোজনী খুবই কাজে লাগবে, বাট যোজনী আমি তোমাকে এভাবে মুখস্থ রাখতে সাজেস্ট করব না। আমাদের আসলে যোজনী বোঝার জন্য ইলেকট্রন বিন্যাস দিয়ে বুঝতে হবে, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস দিয়ে বুঝতে হবে। ভাই সোডিয়ামের যোজনী 1 কেমনে বুঝলেন? আপনি তো বলে দিলেন। না, আমি বলে দেই নাই, আমরা দেখব এখন একটা ডেফিনেশন দিয়ে। কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষপথে যতগুলো বেজোড় ইলেকট্রন থাকবে সেটাকে আমরা বলবো যোজনী। কি বললাম? সর্ববহিস্থ কক্ষপথে, সুন্দর করে লিখো, যতগুলো বেজোড় ইলেকট্রন থাকবে সেটাকে আমরা বলবো যোজনী। যেমন ভাই সোডিয়ামের দেখান দেখি। তো চলো সোডিয়াম কত ভাই? 11। তাহলে বলো 1s2 2s2 2p6 3s1। তাহলে কয়টা বেজোড় ইলেকট্রন ভাইয়া? 1টা। তাহলে সোডিয়ামের যোজনী 1। ভেরি সিম্পল। ওকে, আচ্ছা এবার বলো দেখি, এবার বলো ম্যাগনেসিয়ামের যোজনী কত ভাই? হ্যাঁ, ম্যাগনেসিয়ামের যোজনী বলেছে 2, ঠিক আছে। তাহলে এখন বেজোড় ইলেকট্রন যে হইতে হবে। হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম কত বলো দেখি? 12। তাহলে 1s2 2s2 2p6 3s2। এখন তুমি বলবা যে ভাই এই যে 3s2, এখানে তো s এর তো একটা ঘর, আমি একটু বেসিক দিব, একটা ঘর 2টা ইলেকট্রন, তাহলে একটা এইভাবে থাকে, একটা এইভাবে থাকে। তাহলে তো ভাই এখানে বেজোড় নাই, বেজোড় তো নাই, তাহলে কিভাবে হবে? তাই না? তো খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন হয়ে গেল। সো জেনারেলি যেটা করা হয়, উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাসে গেলে আমরা সেটা বুঝতে পারবো, ঠিক আছে, আমরা দেখাবো। সো তার আগে আমি একটু কিছু কথা বলে দেই যে কোন উপশক্তি স্তরের কয়টা অরবিটাল। তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে SPDF এগুলো হচ্ছে অরবিটাল, না, এগুলো হচ্ছে উপশক্তি স্তর, ঠিক আছে। কি বললাম? এগুলো উপশক্তি স্তর, উপশক্তি স্তর। তো উপশক্তি স্তর কোনগুলো ভাই? SPDF। এবারে হবে হচ্ছে অরবিটাল। তো এস এ অরবিটাল থাকে ভাই একটাই, এস। পিতে অরবিটাল থাকে 3টা, PX PY PZ, 3টা, ঠিক আছে। 3টা, এই যে এভাবে 3টা ঘর থাকে, খেয়াল করে নাও ভালো করে, 3টা ঘর থাকে।
এক একটা ঘরে 2টা করে ইলেকট্রন ধরতে পারে, এই জন্য 3 দুগুণা 6, পিতে 6টা ইলেকট্রন ধরে, ছোটবেলা থেকে পড়ে আসছো। তারপরে ডিতে কি হবে বলো দেখি ভাই, dxy dyz dzx dx স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার dz স্কোয়ার। কয়টা ঘর হবে তাহলে বলো ভাই? 5টা ঘর হবে, তাই না? তাহলে আমার ঘর হবে 5টা ঘর, এবং প্রতি ঘরে কয়টা করে ধরবে? প্রতি ঘরে ধরবে হচ্ছে 2টা করে। তো 2টা করে ধরলে বলো 5 দুগুণা 10টা। আর এফে কয়টা ঘর হবে তাহলে বলো? এফে অরবিটাল কয়টা হবে? এফে হবে কয়টা? 7টা। ঠিক আছে, 7 দুগুণা 14। সো আসলে আমার এফেরটা খুব একটা কাজে লাগে না, আমার লাগে হচ্ছে এসপিডি। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখো ভাই। ঠিক আছে, যে এস এর ঘর আমার কয়টা? এস এর ঘরটাও আমি দেখাই দিই। এস এর ঘর হচ্ছে আমার অলওয়েজ একটা। এস এর ঘর হচ্ছে একটা। পিতে থাকবে 3টা ঘর, পি এক্স পি ওয়াই পি জেড। ডিতে থাকবে আমার 5টা ঘর, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড জি জেড এক্স এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। নামগুলো একটু মুখস্থ করে ফেলবো, তাহলে দেখবে পুরো চ্যাপ্টারটা তোমার জন্য ইজি। ওকে ওকে, তাহলে আমরা চলো যাই। এখন উত্তেজিত অবস্থাটা আমরা একটু দেখি। কার্বনের যোজনী থেকে শুরু করি নাকি ফার্স্ট থেকে শুরু করবো বলো তো? নাইট্রোজেন থেকে শুরু করি চলো। নাইট্রোজেনের যোজনী কত বলেছিলাম? 3, তাই না? চলো, নাইট্রোজেন হচ্ছে 7। দেখো তো ভাইয়া, 1s2 2s2 2p3। তো ভাই খুবই সুন্দর করে খেয়াল করো, 1s2 2s2, এই যে 2p3, তো 2pতে কয়টা ঘর থাকবে? 3টা, 2px 2py 2pz। এই যে 3টা ইলেকট্রন আছে না, ঘর 3টা, ইলেকট্রনও 3টা। এমন কথা হচ্ছে যে ইলেকট্রন আমি প্রতি ঘরে কয়টা করে দিব? প্রতি ঘরে 1টা করে দিব, হুন্ডের নীতি, তাই না? সর্বোচ্চ সংখ্যক বেজোড় অবস্থায় থাকার চেষ্টা করবে হুন্ডের নীতি অনুযায়ী। ঠিক আছে, এটা তোমরা 4র্থ অধ্যায়ে পড়েছো, হুন্ডের নীতি। ওকে, চলো, তাহলে 3টা আছে, তাহলে 1 1 1। এই ভাইয়া দেখো তো কয়টা কয়টা বিজোড় ইলেকট্রন? 3টা। তাহলে নাইট্রোজেনের যোজনী এখানে কত? 3টা। নাইট্রোজেনের যোজনী হচ্ছে এখানে 3। ওকে, আচ্ছা, এখন এখানে খুব সুন্দর করে একটা জিনিস খেয়াল করো, খেয়াল করো, লুইস স্ট্রাকচার। লুইস স্ট্রাকচার একবারে দেখে নাও। এটার লুইস স্ট্রাকচারটা আমি যখন দিব, লুইস স্ট্রাকচারটাতে আমি সব সময় দিব হচ্ছে লাস্ট শেলের ইলেকট্রনগুলো। 2তে কয়টা ইলেকট্রন আছে দেখো তো ভাই? 2 আর 3 5টা। তাহলে নাইট্রোজেনের লুইস স্ট্রাকচারে এই যে 2টা ইলেকট্রন, এটা জোড় অবস্থায় আছে, এই যে জোড় দিয়ে দিলাম, 3টা আছে বিজোড় অবস্থায়। সো দিস ইজ দ্য লুইস স্ট্রাকচার অফ নাইট্রোজেন অ্যাটম। এটা ক্রস দিয়েও করা যেতে পারে, বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে আমি দেখব হচ্ছে কার্বন। ঠিক আছে, আচ্ছা অক্সিজেন দেখি চলো আগে। ঠিক আছে, অক্সিজেন কত ভাই? 8। 1s2 2s2 2p বলো 4। খুবই ভালো কথা। তাহলে 1s2 2s2, এবার 2p কয়টা হয়? x 2py 2pz। এখন কথা হচ্ছে ভাই 4টা ইলেকট্রন 3টা ঘর কেমনে দিবা বলো? এই যে দেখো আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে দিবা। 1টা ঘর 2টা ঘর 3টা ঘর। তো 4টা ইলেকট্রন না, প্রথমে 1টা দাও, 2টা দাও, 3টা দাও, হইল? 3টা হয়ে গেল, ফিল আপ হয়ে গেল। এবার আবার শুরু থেকে শুরু করো, 4। তাহলে 2 1 1 এইভাবেই করতে হবে সব সময়। প্রথমে একটা একটা করে দিবা যতগুলো করা যায়, তারপরে আবার এদিক থেকে শুরু করবা। ওকে, বোঝো নাই? আচ্ছা, আরেকবার বোঝাই, দেখো 4টা ইলেকট্রন 3টা ঘর, তাহলে কি করব? প্রথমে 1 1 1, আরেকটা বাকি থেকে যায়, এই দিয়ে দিলাম। তাহলে 2 1 1। ভাইয়া বলো তো বেজোড় কয়টা? এই যে বেজোড় হচ্ছে আমার 2টা, এই জন্যই তো আমার যোজনী 2। বোঝা গেল? এবার তাহলে বলো তো ভাই অক্সিজেনের লুইস স্ট্রাকচার কেমন হবে? খুবই সিম্পল। কি বলেছি? লুইস স্ট্রাকচারের সময় আমরা লাস্ট শেলের টুকু নিব শুধু। তাহলে এই যে দিলাম অক্সিজেন, জোড় জোড় বেজোড় বেজোড়, তাহলে একটা জোড় 2টা জোড় বেজোড় বেজোড়, লুইস স্ট্রাকচার অফ অক্সিজেন। খুবই সিম্পল, কিন্তু খুবই সিম্পল। যেমন একটা সহজেই নাও যাও, হ্যাঁ, তোমাকে আমি বললাম
যে হাইড্রোজেনের লুইস স্ট্রাকচার আঁকো, ঠিক আছে, হাইড্রোজেনের লুইস স্ট্রাকচার। তাহলে হাইড্রোজেন কত ভাই? 1s1 বেজোড়। তাহলে এভাবে দিবা হাইড্রোজেন, ঠিক আছে, হয় ডট দিবা বা ক্রসও দিতে পারো, এটাও হাইড্রোজেনের লুইস স্ট্রাকচার হয়ে গেল। ওকে, আচ্ছা এটা গেল গা। এবার চলো আমরা কি দেখতে পারি বলো দেখি, এবার কি দেখবো বলো বলো বলো। কার্বন দেখবা, চলো কার্বনের দেখি। তাহলে এইখানে দেখি আমরা কার্বন 6 1s2 2s2 2p2। তো নর্মালি যদি আমি দেখি 1s2 2s2 2px 2py 2pz, তাই না? আচ্ছা ইলেকট্রন কয়টা 2pতে? 2টা। তাহলে একটা একটা করে দিব, 1 1 শেষ। তাহলে এখানে 0। তাহলে বেজোড় ইলেকট্রন কত ভাই? 2টা। তাহলে এই অবস্থায় যোজনী কত? 2। তাহলে ভাই আপনি যে বললেন 4 হবে, 4 হবে। কখন হবে ভাই? দেখো তো একটা ফাঁকা অরবিটাল চলে আসছে এখানে, এতক্ষণ কিন্তু কোনো ফাঁকা অরবিটাল ছিল না। আবার 2d, মানে তুমি বলতে পারো ভাই পি এর পরে তো ডি, বাট 2d তো পসিবল না। 2d ইজ নট পসিবল। এই ফাঁকাটার তাহলে কি হবে? চলো এটা নিয়ে আমি এখন দেখবো, ঠিক আছে। তাহলে এখানে তো 2 হইল, 4টা যে আপনি বললেন 4 কিভাবে হবে? এইখানে আমার চলে আসবে উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস, এক্সাইট করা হলে। তো এক্সাইটেড করা হলে কি হবে দেখো তো। কার্বনের কত আছে? এতক্ষণ আমরা পেয়েছিলাম 1s2 2s2 2px 2py 2pz 1 1 0। যখন কিনা আমি এই কার্বনকে এক্সাইটেড করে ফেলবো, এই জিনিসটাই বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা বুঝে গেলে, মানে আমি যখন এই জিনিসটা বুঝে গিয়েছিলাম, আমার পুরো এই বন্ড রিলেটেড কোনো কিছুতে আমার কখনো আর প্রবলেম হয় নাই, নট অনলি 9 10 ইন্টারেও। এই উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস বুঝে গেলে পড়াশোনাটা অনেক ইজি হয়ে যায়, কেমিস্ট্রি। তো দেখো এই যে দেখো ভাই 2টা গাদাগাদি করে এখানে আছে লাস্ট শেলে। এখন তুমি বলতে পারো ভাই এখানেও তো আছে, না লাস্ট শেলেই আমরা কাজ করব সবসময় লাস্ট শেলটা নিয়ে কাজ করব। 2 1-এ আমি যাব না, যদি 3 চলে আসে 3 নিয়ে কাজ করব, 2-এ যাব না, লাস্ট শেল নিয়ে। এই যে গাদাগাদি করে বসে আছে, ও তো দেখতেছে একটা ফাঁকা। তো যখন তুমি ওর এক্সাইটেড করবো, বলবে দূর এখানে আমার এত গ্যাঞ্জাম করে থাকার তো দরকার নাই, ঠিক আছে। ও তখন একটা ভেঙে এইখানে চলে আসবে, কি হয়ে যাবে তখন বলো তো? 1s2 2s1 2px1 আগে থেকেই ছিল, 2py1 আগে থেকেই ছিল, এখানে যে একটা হয়ে গিয়েছে আরেকটা ভেঙে এই 2pz এ চলে আসলো। এখন কার্বনের সর্বশেষে কয়টা বেজোড় ইলেকট্রন? 4টা। তাহলে কার্বনের যোজনী কত হয়ে গেল এখন? 4। ভেরি সিম্পল, এভাবেই 4 হয়। তাহলে লুইস স্ট্রাকচার আঁকাইতে বললে 1 2 3 4, কার্বনের লুইস স্ট্রাকচার। বুঝাতে পারলাম? অবশ্যই। তাহলে এবার আমরা অক্সিজেনের তো করেছি, তাই না? অক্সিজেনের 2 হচ্ছে। ফসফরাসের দেখি। ফসফরাস মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে। ফসফরাসের যোজনী হবে 3 5। ওকে চলো, ফসফরাস 15, তাই না? 1s2 2s2 2p6 3s2 3p3। আচ্ছা 3d কি পসিবল? 3d কিন্তু পসিবল, 3d কিন্তু পসিবল। তাহলে আমরা যেটা করবো 3dটাও লিখে ফেলবো। এখন কথা হচ্ছে ভাই আপনি 2d কেন লেখেন নাই? 2d হয় না তাই লিখি নাই। তাহলে 3d কি হবে বলো? 0 হবে। 3d 0 হবে। ওকে, খুবই সিম্পল, খুবই সুন্দর। এটাকে যদি আমি এখন একটু px py pz দিয়ে লিখি, 2p6 3s2 3px 3py 3pz 3dxy 3dyz 3dzx বলতেই পারো। আচ্ছা তোমার এখন মনে প্রশ্ন, কি রে ভাই আপনি 3px 3py 3pz লিখলেন, 2px 2py 2pz কেন লিখলেন না? খুবই সিম্পল, আমি বারবার বলছি সবসময় কাজ করব লাস্ট শেল নিয়ে। এখানে আমার 3 লাস্ট, সো 3 নিয়ে কাজ করবে। এখন 2 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এখানে আমার লাস্ট কি ছিল? 2,
2 নিয়ে কাজ করব, 1 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। যদি কখনো 4 চলে আসে আমি 4 নিয়ে কাজ করব, 3 নিয়ে আমার মাথা ব্যথা থাকবে না। ওকে, বুঝাতে পারছি আমি? ওকে, সো এক কাজ করো, এই জিনিসটাকে আমার মতো কপি করো, ঠিক আছে? কপি করে এভাবে নামায় নিয়ে আসো, হইল? খুব ভালো কথা। তো এই অবস্থায় দেখো 3p3, তার মানে কত হবে 1 1 1, এগুলো কি সব 0 0 0। ডিতে তো 0 ছিল, কারণ ডিতে আরও দুইটা আছে, জেড এক্স, এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। লিখে ফেলো। তোমরা আবার পরে বলবা যে ভাইয়া ভুল পড়াইছে। 3D এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 0 0। ওকে, তার মানে দেখো আমার 5টা ঘর ফাঁকা পড়ে আছে। তো যখন কিনা আমি ফসফরাসকে এক্সাইটেড করব, উত্তেজিত করব, তখন কি হবে? এই অবস্থায় যোজনী কত? খুব সুন্দর কোশ্চিন। এই যে এখন কয়টা বেজোড়? 3টা, তাহলে যোজনী কত? 3। 5 কেমনে? 3 তো বলে আসছিলাম, বাট 5 কেমনে? 5 হচ্ছে এই যে এখন আমি যখন ফসফরাসকে এক্সাইটেড করে দিব, মাথার উপরে যখন স্টার্ট দিয়ে দেওয়া হবে তখন এটা এক্সাইটেড হয়ে যাবে। এই যে ভাইয়া এই বান্দাটা গাদাগাদি করে এখানে আসে, ঠিক আছে? আচ্ছা চলো আগে এক কাজ করি। নর্মালি 1 1 1 এটা লিখে ফেললাম। এখন এই যে এত কষ্ট করে এখানে আছে, এরা যে ফাঁকা পড়ে আছে 0 0 0 0 0, দেখতে একটু খুবই খারাপ লাগতেছে। এমনিতে তো তুমি ওর এক্সাইটেড করে ফেলছো, আবার ও মনে করে একসাথে জায়গায় একটা মানে কনজাস্টেড ভাবে আছে, দরকার আছে নাই? তাহলে কি করবা? এরা বেজোড় করো, এখানে 1 বানিয়ে ফেলো, এইটার একটা নিয়ে যে এখানে দিয়ে ফেলে। এখন কত? 5। তাহলে ফসফরাসের যোজনী 3 এবং 5। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা যোগের যোজনী বের করতে পারি খুব ইজিলি। তাহলে এখানে এবার বলো দেখি, বলো স্ট্রাকচার কেমন হবে? ফসফরাসের যখন আমি 3-এর অবস্থায় থাকবে তখন আমার একটা জোড় 3টা বেজোড়, একটা জোড় 3টা বেজোড়। যখন 5টা অবস্থায় থাকবে 5টায় বেজোড়। তাহলে এই অবস্থায় যোজনী 3, এই অবস্থায় যোজনী 5। কার্বনের এই অবস্থায় যোজনী কত? 4। সো লুইস স্ট্রাকচারগুলো শিখে যাও, এগুলো দেখবা বন্ডের সময় খুবই কাজে লাগবে। তাহলে দেখো কার্বনের যোজনী 4, ফসফরাসের 3, ফসফরাসের 5, খুব সুন্দর মতো আমার হয়ে যাচ্ছে, তাই না? ওকে, সালফারেরটা করে দিব। ক্লোরিনের যে 1 3 5 7 হয় সেটা তুমি নিজে বুঝে নিবা, যদি পারো তাহলে পারলা, আর না পারলে বুঝবা তুমি কিছু শিখো নাই, ঠিক আছে? আচ্ছা, না শিখলে তো আপনার দোষ ভাই, আপনি শিখাইতে পারেন না। আমি তো শিখাইতেছি। আবার দেখো, আবার করো। সালফার 16, চলো লিখে ফেলো 1s2 2s2 2p6 3s2 3p4। আমি 3p4 এভাবে লিখবো? আচ্ছা লিখি, চলো। আমার তো আর কপি পেস্ট করা লাগছে, আমার তো খুব একটা পেইন নাই। সো এটাকে এভাবে আমি কপি করে নিয়ে নিচে চলে আসলাম। সো 3p4 না লিখে এবার আমি যেটা করব, আচ্ছা 3p4 3d0, তাই না? আচ্ছা 3px 3py 3pz 3dx স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, আচ্ছা সরি 3dxy 3dyz 3dzx 3dx স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার 3dz স্কোয়ার। ওকে, আচ্ছা। সো নর্মাল অবস্থায় আমার কত এখানে বলো তো? 4। তাহলে কত হবে? 1 1 1, আরেকটা 1 এখানে দিব? গাধা কোথাকার, পিতে 4টা আছে, তাহলে আমি ডিতে কেন দিব? 1 1 1 আবার কোথা থেকে শুরু হবে? আবার পিএক্স থেকে শুরু হবে। এইটাই গাধা। তাহলে এটা আমার হয়ে যাবে কত? 2। ওকে, এটা হচ্ছে নর্মাল অবস্থায়। এগুলো কত? 0 0 0 0 0, তাই না? তোমার টেস্ট পরীক্ষার মার্ক। এবার এটাকে এক্সাইটেড করো। ও, এক্সাইটেড করার আগে বলো এই অবস্থায় যোজনী কত? 2। ওকে, এখন এক্সাইটেড যখন করব, ভাই এখানে দেখো 2টা জোড় আছে, এই জোড় এই জোড়। প্রথমে কোন জোড় ভাঙবে? অবভিয়াসলি প্রথমে তোমার এই জোড়টা ভাঙবে, এখান থেকে একটা ভেঙে এইখানে চলে আসবে। ওকে, তো চলো আমি যেটা করছি সেটা করো। এখন কি করবা? কপি পেস্ট করো আমার মতো। এই যে নাও, এত বড় জিনিস কি আর লিখবো আমি?
তুমি লিখো, এইখানে দিলাম, এই নামাইলাম, ঠিক আছে। এটা আমি জানতাম না, একটু আগে শিখলাম যে এমনি করা যায়, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আমি বারবার এটাই করতেছি। তাহলে 16 হইল। তাহলে এই জোটটা ভেঙে একটা এখানে চলে আসবে, ভেরি সিম্পল। তাহলে এইখানে একটু একটু এভাবে মুছো, এটা একটু মুছে দাও। এই যে এই 2 ছিল, এর 1 বানাই দাও, এখানে 0 ছিল, এখানে 1 দিয়ে দাও। তাহলে এই অবস্থায় কত ভাইয়া? 4 4 4 4। আর কি এক্সাইটেড করা যাবে? এই হাই হাই, আরও জোড় আছে, আরও ফাঁকা অরবিটাল আছে। তাহলে কেন এক্সাইটেড করা যাবে না? জোড় থাকতে হবে, ফাঁকা থাকতে হবে, সিম্পল হিসাব। তাহলে আবারও এক্সাইটেড করা যাবে, হোয়াই নট? তাহলে এটাকে আবার এমনি ধরো, তুমি লেখা শুরু করো, লেখা শুরু করো, এইটা লেখা শুরু করো আবার। এই 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 যে নামাই নিয়ে চলে আসলাম। এবার এর মাথার উপর দিয়ে দিব ডাবল স্টার, ঠিক আছে। তাহলে এবার কোনটা ভাঙবে ভাই? ও হো হো, এটা তো অলরেডি ভেঙে গেছে। তাহলে যেটা ভাঙা সেটাকে ভাঙা রেখে দাও আগেই, এটা তো অলরেডি ভেঙে গেছে। তাহলে এটা এটা সেম। এবার এইটা ভাঙবে, তাই না? এইটা ভাঙবে। তাহলে এইটাকে বানাই দাও হচ্ছে 1, এই 0টা মুছে এখানে বানাই দাও হচ্ছে 1। এখন কত ভাই? 1 2 3 4 5 6। সো সালফারের যোজনী হচ্ছে আমার 2 4 6। বোঝা গেল? আর নর্মালি আমি বলেছিলাম সালফারের যোজনী হয় 2। তাহলে সালফারের যদি আমি 3টা লুইস স্ট্রাকচার আঁকাইতে বলি, এই অবস্থায় 2টা জোড়, 2টা বিজোড়। সেকেন্ডে একটা জোড়, একটা জোড়, বাকি 4টা বেজোড়। থার্ড অবস্থায় 1 2 3 4 5 6, 6টাই বেজোড়, ঠিক আছে। তাহলে এই অবস্থায় কত? 2, এই অবস্থায় 4, এই অবস্থায় 6, ঠিক আছে। এই জন্যই দেখবা সালফার কিন্তু গঠন করে SF2, SF4, SF6, এরকম গঠন করে। ওকে, তাহলে হইল, বোঝা গেল? সো দেখো তো ভাই, খুব সিম্পল একটু দেখো। সালফারের যোজনী আমরা পাইলাম কত? 2 4 6। ফসফরাসের যোজনী আমরা পাইলাম 3 5। কার্বনের যোজনীটা আমরা 4 ধরে কাজ করব। অক্সিজেনের আমরা পাইলাম 2, নাইট্রোজেনের আমরা পাইলাম হচ্ছে কত? 3, তাই না? 5 হওয়া পসিবল না, কারণ তুমি ভাবতে পারো যে এই জোটটা ভেঙে কোথাও পাঠাই, ভাই 2D তো নাই, ঠিক আছে। তুমি তো এই জোটটাকে ভেঙে কোথাও পাঠাতে পারছো না। সেম গোজ ফর দিস, তুমি এই জোটটাকে ভেঙে কোথাও পাঠাতে পারছো না, কারণ 2D ডাজেন্ট এক্সিস্ট। আই এম পোর ইন ইংলিশ, ঠিক আছে। সো ইংলিশে যদি কখনো ভুলভ্রান্তি হয় মাফ করে দিও, কেমিস্ট্রিতে ভুলভ্রান্তি হইলেও মাফ করে দিও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ভেরি সিম্পল। ওকে, তাহলে আমরা কিন্তু যোজনী ব্যাপারটা এবং জারণ সংখ্যা ব্যাপারটা খুব সুন্দর মতো ক্লিয়ার করে ফেলেছি। আমি একটু লিখে দেই, সামারাইজ করে দেই, ঠিক আছে। সামারাইজ করে দেই, দেখো দেখি। ও সামারাইজ এখানে করব, এখানেই করি। দেখো, যেটা আমার বারবার লাগবে যে নাইট্রোজেনের যোজনীটা হচ্ছে 3, ঠিক আছে। গ্রুপ 1, গ্রুপ 1-এর সবার যোজনী আমার হবে কত? 1। অক্সিজেনের যোজনীটা আমার হবে হচ্ছে 2। কার্বনের যোজনীটা আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে 4 ব্যবহার করব। সালফারের যোজনীটা আমরা ব্যবহার করব 2 4 6। কার্বন সিলিকন দুইটাই হচ্ছে 4। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদের যোজনী আমরা দেখব হচ্ছে 1, বাট এই কয়টার হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে 1 3 5 7, আর ফ্লোরিনের হচ্ছে শুধু 1, ঠিক আছে, শুধু 1। আচ্ছা, ফসফরাস দেখলাম আমরা, ফসফরাস হচ্ছে 3 5। খুবই সিম্পল হইল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না, ক্লাস শেষ হয় নাই, ঠিক আছে। থ্যাংক ইউ শুনলে ক্লাস শেষ না। আচ্ছা, তাহলে এটা গেল আমার যোজনী আর যোজ্যতা ইলেকট্রনটা আমি বলেছি আগে। সো এতক্ষণ ধরে আমরা হয়তো বা 30 মিনিট মতো হয়ে গেছে, আমরা কিন্তু যোজ্যতা, যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কতক্ষণ হয়েছে আমাদের? 25-এ ক্লাস শুরু করছে, হাই হাই 45 মিনিট হয়ে গেছে। তো এতক্ষণ ধরে কিন্তু আমরা যোজনী আর যোজ্যতা ইলেকট্রনই পড়লাম। কারণ কি জানো? কারণ আসলে যোজনী যোজ্যতা ইলেকট্রন এই দুইটা পড়লে আমাদের খেল খতম হয়ে যায়। ওকে ওকে, ক্যাটায়ন এবং অ্যানায়ন ছোট বাচ্চাকালের জিনিস, তাই না? সো আমি একটু দেখাই ফেলি। শোনো,
গ্রুপ 1-এর যারা তারা একটা ইলেকট্রন ত্যাগ করবে, গ্রুপ 2-এর যারা তারা 2টা ইলেকট্রন ত্যাগ করবে, গ্রুপ 13-র যারা তারা 3টা ইলেকট্রন ত্যাগ করবে, 14-র যারা তারা 4টা ত্যাগ করবে, বাকিগুলো গ্রহণ করবে, বাকিগুলো গ্রহণ করবে। তাহলে গ্রুপ 1, 2 লিখে ফেলো, মানে শিওরলি বলা যাবে গ্রুপ 1, 2, 13 এরা হচ্ছে ত্যাগ করবে, এরা হচ্ছে ত্যাগ করবে। আর বলো দেখি গ্রুপ 15, 16, 17, হ্যাঁ এরা হচ্ছে কি করবে, গ্রহণ করবে, গ্রহণ করবে। তো গ্রুপ 1-এ কয়টা ত্যাগ করবে, 1-এ ত্যাগ করবে একটা, 2-এ ত্যাগ করবে হচ্ছে 2টা, 13 ত্যাগ করবে 3টা ইলেকট্রন, 15 কয়টা গ্রহণ করবে, ও 18 হইতে গেলে জয়টা 3টা গ্রহণ করবে, এই 18 হইতে গেলে কয়টা লাগে, 2টা গ্রহণ করবে, ও কয়টা গ্রহণ করবে, একটা গ্রহণ করবে। বোঝা গেল? এবং ওগুলোকে কিন্তু আবার আমরা যোজনী হিসেবে বলছিলাম, মনে আছে? এই মনে নাই, হাই হাই এই কি গাধা। এই যে দেখো 1, 2, 1, 2, 3, 4, এই যে আবার কমে গেছে দেখো, 15, 3, 18, ঠিক আছে, 16, 2, 18, 18, বুঝতে পারছো? আর এটা ছাড়বে 13 থেকে 3 বাদ দিলে 10, ঠিক আছে, মানে এখানে তো 12টা যে 2, তাহলে 2, ঠিক আছে, তাহলে 2 বাদ দিলে হয় 0 হবে না তো 10 হবে, 1 বাদ দিলে হয় 0 হবে না তো 10 হবে। ওকে 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 চলো হ্যাঁ সামনে প্রসিড করি আমরা। কোথায় ছিলাম? এখানে। তাহলে গ্রুপ 1-এর গুলো একটা ছাড়বে, 2-এর গুলো 2টা ছাড়বে, 13-র গুলো 3টা ছাড়বে। তাহলে বলো দেখি সোডিয়াম, সোডিয়াম কয়টা ছাড়বে বাবা? একটা ইলেকট্রন ছাড়বে, হয়ে যাবে কি সোডিয়াম প্লাস। যদিও এটাকে এভাবে লেখা না হয়ে এভাবে লেখা হয় আর কি, এই প্লাস মাইনাসটাকে এ পাশে প্লাস দিয়ে লেখা হয়, সরি, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, এই মাইনাস ইলেকট্রনটাকে এ পাশে প্লাস ইলেকট্রন দিয়ে লেখা হয়, ঠিক আছে, সমস্যা নাই, একটা লিখলেই হলো, ছোট বাচ্চা তোমরা, হ্যাঁ, বাট আমি বলে দিলাম যে এভাবে লিখলে বেটার। তাহলে ম্যাগনেসিয়াম কয়টা ছাড়বে বলো? ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে হয়ে যাবে কি ম্যাগনেসিয়াম 2+, মানে ত্যাগ করলে মাথার উপরে ধনাত্মক চার্জ, আর গ্রহণ করলে মাথার উপরে ঋণাত্মক চার্জ। অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছাড়লে কি হয়ে যাবে বলো তো? অ্যালুমিনিয়াম 3+। এই বাচ্চা লোক, ঠিক আছে, ঠিক আছে। 15 নম্বরে কে আছে বলো তো? নাইট্রোজেন, ও 3টা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়ে যাবে? নাইট্রোজেন 3-, তাই না? তারপরে অক্সিজেন, অক্সিজেন কয়টা গ্রহণ করবে? 16 নম্বর গ্রুপে 2টা গ্রহণ করলে হবে অক্সিজেন 2-। 17তে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? ফ্লোরিন ধরো একটা ইলেকট্রন গ্রহণ করলো, কত হয়ে যাবে? ফ্লোরিন মাইনাস, গ্রহণ করলে মাইনাস, জয়টা গ্রহণ করবে তত মাইনাস, ত্যাগ করলে প্লাস, জয়টা ত্যাগ করবে তয়টা প্লাস। খুবই সিম্পল কিন্তু এই হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের বিষয়টা। এবং সবসময় মনে রাখবা এরা কিভাবে ত্যাগ গ্রহণটা মিলাই আমরা, সব সময় হচ্ছে হয় অক্টেট ফিল আপ করবে, ঠিক আছে, না হয় ডুয়েট ফিল আপ করবে, ঠিক আছে, হয় অক্টেট না হয় ডুয়েট। এবার আমি একটু আবার শুরুতে চলে যাই, ওই শুরুর ওইখানে কিন্তু সব বেসিক। হ্যাঁ ভাই দেখো, এর যোজ্যতা ইলেকট্রন কয়টা? এর যোজ্যতা ইলেকট্রন একটা, তো এর জন্য একটা ছেড়ে দেওয়া ইজি, মানে সর্বশেষে একটা ইলেকট্রন আছে, একটা ছেড়ে দিলে ইজি। এর যোজ্যতা 2টা, দুইটা ছেড়ে দিবে, এর যোজ্যতা 3টা, ও 3টা ছেড়ে দিবে। এখানে দেখো তো ভাই 5টা যোজ্যতা ইলেকট্রন ও কি আর ছাড়তে পারবে? ও তখন 3টা গ্রহণ করে অষ্টক ফিল আপ করে ফেলবে। 6টা যোজ্যতা ইলেকট্রন ও তখন 2টা গ্রহণ করে অক্টেট ফিল আপ করে ফেলবে। 7টা, হাই হাই, একটা গ্রহণ করে টুপ করে অক্টেট ফিল আপ করবে। 8টা, হয় দরকারই নাই, ঠিক আছে, নিষ্ক্রিয়। হ্যাঁ, ও আপনি মাজা মে হে, ঠিক আছে, আপন আপনি মস্তি মে, ঠিক আছে, আগ লাগি বস্তি মে, আপন আপনি মস্তি মে, ওর কোনো দরকার নাই, দৌড়ু যা কর তোরা, ঠিক আছে। আমি এসব কেমিস্ট্রির মধ্যে নাই, ও বাইরে, এমনি বললাম, ও কেমিস্ট্রিতে অনেক কাজ আছে ওদের। এই যে লাইট জ্বলতেছে না, কাজ আছে না। ওকে 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 চলো, তাহলে এই হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের ব্যাপারটা। ওকে, বুঝতে পারছো? অবভিয়াসলি বুঝতে পারছো, আমি শিওর জানি। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভাই যৌগমূলক, ঠিক আছে। তো কিছু যৌগমূলক তুমি মুখস্থ করবা, কিছু যৌগমূলক তুমি মুখস্থ করবা। কেমনে মুখস্থ করবা? এমনি, সালফেট, সালফেট কত ভাই? SO4 2-, তাহলে সালফেটের যোজনী কত ভাই? 2, ঠিক আছে। মুখস্থ করো, মুখস্থ বানানো যাবে। তুমি যদি বলো যে না ভাই এটা মুখস্থ কেন করবে, এটা আপনি বুঝাই দেন আমাকে, আমি বুঝাই দিতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখো সালফার অক্সিজেন 4টা, তাহলে সালফার কত বলো তো? 6, তাই না? অক্সিজেন 4 × 2 = 8,
ঠিক আছে, তাহলে 6 থেকে 8 বাদ দিলে কত থাকে? -2, যে দুইটা ওর উপরে চার্জ আকারে চলে আসছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে সালফেট গেল, তারপরে হচ্ছে দেখো নাইট্রেট। নাইট্রেট হবে হচ্ছে NO3-, নাইট্রেট হচ্ছে NO3-, তাহলে যোজনী কত? যোজনী হচ্ছে 1। অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন কোনটা বলো তো ভাই? NH4+, তাহলে এর ইয়া কত? যোজনী কত? 1। ঠিক আছে, অ্যামোনিয়াম। তারপরে নাইট্রেট, কার্বনেট। ঠিক আছে, কার্বনেট হচ্ছে CO3 2-, যোজনী কত? যোজনী হচ্ছে 2। আরও আছে বাইসালফেট, তো বাইসালফেট হবে HSO4, একটা H+ চলে আসছে এখানে, তাহলে একটা মাইনাস কমে যাবে, তাহলে মাইনাস, তাহলে এর যোজনী কত হবে? 1। তারপরে হচ্ছে বাইকার্বনেট, HCO3, একটা মাইনাস কমে যাবে, তাহলে এর কত হবে? 1। বোঝা গেল? আচ্ছা, এখন ধরো তোমাকে আমি একটা সংকেত লিখতে বললাম। ভাই কিসের সংকেত? যে কোনো কিছু। ঠিক আছে, চলো বললাম। ঠিক আছে, ধরো বললাম গাধা। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম যে পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, পটাশিয়াম ক্লোরাইড বাদ দেই, খুবই আচ্ছা, চলো পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তাহলে পটাশিয়াম ক্লোরাইড লিখো। পটাশিয়ামের যোজনী কত? 1, এখানে দাও। ক্লোরিনের যোজনী কত? 1, এখানে দাও। 1 1 কাটা যায়, তাহলে আমার কি হয় সংকেতটা? KCl। হাই রে হাই গাধা, সেই ক্লাস 8 থেকে পড়ায় আসছে এগুলা, আবারও দেখানো লাগে, কারণ না দেখালে বলে ভাইয়া আপনার ক্লাসে বেসিক ক্লিয়ার হয় না। চলো বেসিক করি, বাদ দিলাম। হ্যাঁ, ওকে। ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো আমরা ডিটেলসে পড়বো, ধৈর্য ধরো। ম্যাগনেসিয়াম অক্সাইড কত? ম্যাগনেসিয়াম অক্সিজেন, ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, অক্সিজেনের যোজনী কত? 2, 2 দিয়ে কাটা যায়, MgO। ভাই সোডিয়াম অক্সাইড, একটু ইংরেজিতে লেখেন না ভাই। লিখলাম সোডিয়াম অক্সাইড, এই দাও সোডিয়াম, এই দাও অক্সিজেন। সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, কাটা যায় না, তাহলে Na2O, সোডিয়াম অক্সাইড। বোঝা গেল? আচ্ছা ভাই, সোডিয়াম সালফেট, লিখো সোডিয়াম, লিখো সালফেট, SO4 দাও, 2- দিও না। ওকে, এখানে সব সময় আমরা একটা ব্র্যাকেট দিব। ওকে, ঠিক আছে, আচ্ছা ব্র্যাকেট দিলাম, যৌগমূলক লিখে আমরা ব্র্যাকেট দিয়ে ফেলবো। সোডিয়ামের যোজনী 1 বসাই দাও, সালফেটের যোজনী 2 বসাই দাও, 1 থাকলে না দিলেও হবে, তাহলে Na2SO4। ভাই অ্যালুমিনিয়াম সালফেট, ভাই অ্যালুমিনিয়াম SO4 ব্র্যাকেট দিলাম, সালফেটের যোজনী 2 দিয়ে দিলাম, অ্যালুমিনিয়ামের যোজনী 3 দিয়ে ফেললাম, হয়ে গেল অ্যালুমিনিয়াম সালফেট। এতই সোজা, বুঝতে পারছো? ওকে, খুবই সিম্পল। তাহলে এই হয়ে গেল যৌগমূলক। ওকে, আচ্ছা, তাহলে আমরা যে কোনো যৌগের সংকেতে কিন্তু আমরা লিখতে পারবো যে কোনো যৌগ, সেটা সালফেট, কার্বনেট, নাইট্রেট হোক। যেমন ম্যাগনেসিয়াম কার্বনেট, MgCO3, কার্বনেটের 2, ম্যাগনেসিয়ামের 2, সো লেখার দরকার নাই, দিস ইজ ম্যাগনেসিয়াম কার্বনেট। ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4, ক্লোরিনের 1, অ্যামোনিয়ামেরও 1, সো দিস ইজ অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, বন্ধন ও এর প্রকারভেদ। অনেক বন্ধন হইতে পারে, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, হাইড্রোজেন বন্ধন, সন্নিবেশ বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, ডাইপোল বন্ধন, ঠিক আছে, ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন, ঠিক আছে, অনেক হইতে পারে। আমরা মেইনলি 2টাই পড়ি, আয়নিক, সমযোজী, ঠিক আছে, বাট আমি তোমাদের সুবিধার জন্য 3টা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে সমযোজী,
আরেকটা হচ্ছে সন্নিবেশ, আরেকটা যদি বলে আমরা হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড। তো আমাদের পরীক্ষার জন্য দরকারি হচ্ছে এই দুইটা, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। সন্নিবেশটা মাঝে মধ্যে লাগে, খুব একটা ভাইটাল না। ওকে, চলো আয়নিক থেকে শুরু করি। মেন পড়ায় ঢুকে যাচ্ছি। আয়নিক বন্ধন, জাতির জিজ্ঞাসা, জাতির চাওয়া, আয়নিক বন্ধন। তো ভাই দেখো, আমি যখন ক্লাস 9-এ আয়নিক বন্ধন শুরুতে পড়ি, অনেকটা মুখস্থ করে চলছি। কারণ এর আগে যে আমি তোমাকে এতক্ষণ বেসিক দিয়ে আসলাম, 1 ঘন্টার একটা বেসিক, কই বেসিক ভাই? এই যে ভাই দেখো, এই যে বেসিক, ঠিক আছে, এই যে বেসিকগুলো দিয়ে আসলাম। এই বেসিকটা আমি পাই নাই, আমাকে বলা হয় নাই, ঠিক আছে, আমাকে বলা হয় নাই যে আয়নিক যৌগ পড়তে গেলে ওই বেসিকটুকু লাগে। আমাকে ডিরেক্ট আয়নিক যৌগ পড়ানো শুরু করা হয়েছিল ইলেকট্রন বিন্যাস করানোর পরপর। বুঝতে পারছো? দ্যাটস হয় আমি আয়নিক যৌগ, সমযোজী যৌগ পড়তে যাই এমন পেইনটা খাইছিলাম বলার বাইরে। এবং ট্রুলি মানে যারা বলে, অনেকে বলে অফলাইন অনলাইন, অফলাইনে না খুব সুন্দর মতো একটু গোজামিল ঢুকাই দিয়ে পড়ানো যায়, অনলাইনে না গোজামিল ঢুকায় পড়ানো যায় না, গেলেও কম যায় আর কি, যায় না বলবো না, যাই, কম গোজামিল দেওয়া যায়। কারণ তোমরা দেখতেছো কিছু হইলে তো স্ক্রিনশট মেরে শিশির ভাই ভুল পড়াইছে। অফলাইনে অনেক গোজামিল দেওয়া যায়, প্রিপারেশন না নিয়ে গেলেও ক্লাস নেওয়া যায়। অনলাইনে সবসময় ভয় থাকে, এই তো রহিম আমার ক্লাস দেখতেছে, কিছু হইলেই তো রহিম ভাইরাল করে দিবে আমারে, ঠিক আছে। যাই হোক, ভালো, ঠিক আছে, কোয়ালিটি বৃদ্ধি পায় পড়ানোর। সো আয়নিক বন্ধনটা হচ্ছে আয়ন তৈরির মাধ্যমে বন্ধন। একটু আগে আমরা ক্যাটায়ন অ্যানায়ন দেখে আসলাম না? ক্যাটায়ন তৈরি হবে, অ্যানায়ন তৈরি হবে, ঠিক আছে। কি তৈরি হবে? প্রথমে ধাতু, আমি একটু তোমাকে সিকুয়েলটা দেই, দেখো। ধাতু কি করে ভাই? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করলে কি হবে? ক্যাটায়ন। ক্যাটায়ন কি ভাই? পজিটিভ। অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে ও কি হয় ভাই? ও হয় হচ্ছে অ্যানায়ন। কি হয়? অ্যানায়ন। অ্যানায়ন কি হয় ভাই? নেগেটিভ চার্জ। তাহলে এই যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হইল, অধাতু ইলেকট্রন ত্যাগ করে অ্যানায়ন হইল, এবং এই যে পজিটিভ আর নেগেটিভ চার্জ যখনই পাশাপাশি থাকে, দুইটা বিপরীতধর্মী জিনিস যখনই পাশাপাশি থাকে কি হয়? গ্যাঞ্জাম হয়। তোমার জীবনে যেমন গ্যাঞ্জাম হয়েছে, গাধা। হ্যাঁ, দুইটা বিপরীতধর্মী বলদ, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। ওকে, এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। কি করে? আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, ঠিক তোমার মতোই, ঠিক আছে। যেমনি তুমি পা পিছলে পড়ে গেছিলা, কোথায় পড়ছিলা তুমিই জানো। এই যে আকর্ষণ বলের মাধ্যমে এরা যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, এটাকে বলা হচ্ছে কি ভাই? আয়নিক বন্ড। সো তোমাকে আমি গদবাদাভাবে সংজ্ঞা লিখে দিলাম না। ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করবে। ক্যাটায়ন এবং অ্যানায়ন কোন বলের মাধ্যমে ভাই? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে যে বন্ধন গঠন করবে তাকে বলা হবে আয়নিক বন্ধন। তার মানে আয়নিক বন্ধনটা হতে পারে ধাতু প্লাস অধাতুর মধ্যে, ঠিক আছে। ধাতু প্লাস ধাতু মিলে আয়নিক বন্ধন হবে না, ধাতু প্লাস ধাতু হবে না, অধাতু প্লাস অধাতু আয়নিক বন্ধন হবে না, অধাতু প্লাস ধাতু আয়নিক বন্ধন কি হবে? কারণ একটা গ্রহণ করবে, একটা ত্যাগ করবে। গ্রহণ করলে নেগেটিভ, ত্যাগ করলে পজিটিভ। আমার পজিটিভ নেগেটিভ হওয়া লাগবে, আকর্ষণ হওয়া লাগবে। ভেরি সিম্পল, ভেরি সিম্পল।
যেমন ভাই যেমন 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 সোডিয়াম যেমন প্লাস হইতে পারে, ক্লোরিন যেমন মাইনাস হইতে পারে, যখনই এই প্লাস মাইনাসটা কাছাকাছি আসবে, যখনই এরা দুইজন কাছাকাছি আসবে, এদের মধ্যে একটা কি করবে, বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে, এদিকে টানাটানি শুরু হবে এবং এরা তৈরি করে ফেলবে NaCl। আমরা দেখবো এখন, ঠিক আছে, চলো যাই দেখি, চলো যাই দেখি আমরা কিছু যৌগ দেখি, যেমন তোমাদেরকে সবার আগে পড়ানো হয়, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, তাই না? সবার আগে তোমাদের পড়ানো হয় সোডিয়াম ক্লোরাইড। সো দেখো এগুলো যখন পরীক্ষাতে আসবে, তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তা পারমাণবিক সংখ্যা যত হয় ইলেকট্রন সংখ্যা ততগুলোই হয়। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তো আমরা প্রথমে না ইলেকট্রন বিন্যাস করব, চলো আমরা ইলেকট্রন বিন্যাস করি। তো সোডিয়াম হচ্ছে 11, তাই না? 1s2 2s2 2p6 3s1, দেখো তো ভাই 2 8 1। তো এই বান্দার অষ্টক পূর্ণ করতে গেলে এইটারে ত্যাগ করা লাগবে না, ছেড়ে দিলেই তো অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে, এই যে 8। তো এই বান্দা সুন্দর মতো কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে ফেলবে, ঠিক আছে? তাহলে খুব সুন্দর করে লিখে ফেলো তো, এই বান্দা যেটা করবে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি তৈরি করে ফেলবে, Na+, ঠিক আছে? এটা সহজে তোমাদের বইয়ের সাথে মিলানোর জন্য আমি করে দিচ্ছি Na+, এই ইলেকট্রনটা মাইনাস, তাহলে এই পাশে চলে আসলে এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে না? সাবাস, তাহলে এই হচ্ছে সোডিয়ামের বিষয়টা একটা, তুমি চাইলে এটাও ফলো করতে পারো, ঠিক আছে? ছোট বাচ্চা যেহেতু তোমরা ফলো করতে পারো এটা। তাহলে এই হয়ে গেল সোডিয়াম প্লাস। এবার চলো ক্লোরিনেরটা দেখি। ক্লোরিন 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 কোন কালে নিব বলো তো? এটাই নে হ্যাঁ, ক্লোরিনের হচ্ছে গিয়ে 17, তাহলে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। একটু দেখো তো ভাই, 2 8 5 আর 2 7, আহা, আমার দরকার ছিল 8 অথবা 2। তো 8 হইতে গেলে এর কয়টা গ্রহণ করা লাগবে? একটা গ্রহণ করতে হবে, লিখে দিবা সুন্দর করে। তাহলে ক্লোরিন যেটা করবে, একটা গ্রহণ করে ও হয়ে যাবে কি, ক্লোরিন মাইনাস। হায় 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 রে, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, তাই না? আচ্ছা, তাহলে এরপরে কি হবে? এরপরে যেটা হবে খুবই সিম্পল, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস পাশাপাশি এসে কি করে ফেলবে বলো, বিক্রিয়া করে ফেলবে, তাই না? এই যে লিখো, Na থেকে কি হচ্ছে, Na+ যোগ বলো ইলেকট্রন মাইনাস Cl, একটা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করছে Cl-, ঠিক আছে? তাহলে ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, তাহলে যেটা হচ্ছে কি, যদি যোগ করো তাহলে Na+Cl, এই যে Na+ যোগ Cl-, এই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে এরা তৈরি করছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। বোঝা গেল? আরও যদি তুমি ডিপে যাইতে চাও, ঠিক আছে, তাহলে তুমি যে কাজটা করতে পারো, এখানে অনেকে ভাবতে পারে যে আমার ক্লোরিনকে মনে হয় সমতা করতে হবে, Cl2 দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আরেকটা যে জিনিসটা তুমি করতে পারো খুব সুন্দর করে দেখো, সোডিয়াম একটা 2টা, তাই না? 2টা, ওকে। ক্লোরিনের হচ্ছে 3টা, ওকে, খেয়াল করো, ক্লোরিন 1, এই যে দিলাম 1, এই যে দিলাম হচ্ছে 2, এই যে দিলাম হচ্ছে 3, ওকে, খুবই সুন্দর হবে। দেখো, খেয়াল করো। সোডিয়াম তো 3টা ছিল, বাট একটা তো ছেড়ে দিয়েছে, তখন কি থাকে, 1s2 2s2 2p6। তাহলে ইলেকট্রনগুলো আমার হচ্ছে সাদা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা এখন কি হয়ে গেছে ভাই বলো দেখি, এটা এখন হয়ে গিয়েছে প্লাস, তাহলে এটা হচ্ছে গিয়ে সোডিয়াম প্লাস। ক্লোরিনে আসো এবার, ক্লোরিনে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ক্লোরিনেরটা 17 ছিল, আরেকটা গ্রহণ করে 18 যখন হয়ে গেল, তখন ক্লোরিন কি হয়ে গেছে ভাই,
ক্লোরিন হয়ে গিয়েছে মাইনাস, Cl মাইনাস। এই যে প্লাস এবং মাইনাস, এদের মধ্যে একটা কি হচ্ছে, আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল। এই আকর্ষণ বলের মাধ্যমে তৈরি হচ্ছে কি, সোডিয়াম ক্লোরাইড। বোঝা গেল? এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মাধ্যমেই কি তৈরি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড। সো তুমি খুব সুন্দর মতোই এখানে এবার বলে দিবা যে এই Na প্লাস Cl মাইনাস, ঠিক আছে, স্ট্যাটিক্যাল ইলেকট্রিক্যাল ফোর্স SEF এর মাধ্যমে NaCl হুইচ ইজ আওয়ার আয়নিক কম্পাউন্ড। বোঝা গেল? ভেরি সিম্পল। সো তুমি অনেকভাবে করতে পারো, তুমি এখানে থেমে যেতে পারো, এটা দিতে পারো, ওটাও দিতে পারো, মানে তুমি যেভাবে রিপ্রেজেন্ট করতে পারো ভাই, তোমার যেভাবে রিপ্রেজেন্ট করলে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, সো মার্ক পাওয়ার জন্য বেশি বেশি তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। এবার একটু দেখি MgCl2। চলো, MgCl2 খুবই সিম্পল, খুবই সিম্পল, ঠিক আছে। Cl2 তো আমরা অলরেডি দেখে ফেলেছি, তাই না? আচ্ছা ভাই দেখো, ম্যাগনেসিয়াম, ইলেকট্রন বিন্যাস অবশ্যই দিবা, তাহলে তোমাকে মার্ক বেশি দিবে। 1s2 2s2 2p6 3s2। দেখো ভাই 2 8 2, তাহলে অষ্টক পূরণ করার জন্য দুইটা আমার ছাড়লেই চলছে, এই দুইটা, ঠিক আছে। ওকে, তাহলে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়ে যাচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম 2+। ওকে, খুবই সিম্পল। ক্লোরিন হচ্ছে আমাদের 17, 1s2 2s2 আগেরটাতেই করলাম, তাই না? 2p6 3s2 3p5। দেখো তো 2 8 7, 5 আর 2 7, 7 8টা হইতে হবে, তাহলে একটা গ্রহণ করে ফেলবে। ক্লোরিন কি করবে বলো তো ভাই, একটা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করবে হচ্ছে Cl মাইনাস। গ্যাঞ্জামটা এখানেই। এই বান্দা তো দুইটা ছাড়লো, এই বান্দা কিনা আমার একটা গ্রহণ করলো। তাহলে বলো তো, আমি দেখো দুই দিকে দুইটা ছেড়ে দিলাম, এদিকের বান্দাটা গ্রহণ করে ফেললো, এখন এদিকে তাহলে কে গ্রহণ করবে? ওরকম যদি আরেকটা এদিকেও থাকে তাহলে হয়ে যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আসলে যেটা হবে, দুইটা ক্লোরিন আমার লাগবে, ঠিক আছে। এ যেহেতু দুইটা ছেড়েছে, তাহলে এখানেও আমার দুইটা গ্রহণ করাইতে হবে, দুইটা গ্রহণ করাইতে হবে, ঠিক আছে। এইখানে খেয়াল করো, এই জিনিসটাকে আমি একটু এইখানে লিখি, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। দেখো এই জিনিসটা বোঝো, বোঝো বোঝো বোঝো। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে গেল, ম্যাগনেসিয়াম 2+। ধরো আমি বললাম Cl2, ঠিক আছে। তো প্রথমে আসলে ইলেকট্রন বের করতে গেলে না গ্যাসীয় অবস্থায় নিয়ে আসতে হয়, গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু। Cl কি করবে, দুইটা গ্রহণ করবে, একটা গ্রহণ করেছিল তো দুইটা গ্রহণ করে কি হয়ে যাবে, 2Cl মাইনাস। এবার দেখো তো, দুইটা প্লাস দুইটা মাইনাস, আমার কি ডান, ঠিক আছে। তাহলে কি হবে, MgCl2। বোঝা গেল? ওকে, এটাকে তুমি এবার রিপ্রেজেন্ট করতে পারো ভাই খুবই সুন্দর করে, ঠিক আছে, যেটা তোমাকে পরীক্ষার খাতায় মার্ক পাইতে হেল্প করবে। দেখো দাও, এটা কি, এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। ওকে, এই হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, এই হচ্ছে তোমার 2 নাম্বার কক্ষপথ। ওকে ওকে ওকে। আচ্ছা, এবার তুমি বলতে পারো যে ভাই কয়টা, দুইটা কেন, তিনটা তো না, এই দুটো তো ছেড়ে দিল, তো ছেড়ে দিলে কি হয়ে যাবে, 2p6 পর্যন্ত থেকে যাবে। ওকে, এবার এক কাজ করো, ক্লোরিনে যাও। ক্লোরিনের কয়টা হবে বলো দেখি, একটা গ্রহণ করলে ওই তিনটাই থাকছে, তাহলে দিস ইজ ইয়োর ক্লোরিন। দেখি চলো, ক্লোরিন। ওকে, 1, এই হচ্ছে 2, এই হচ্ছে কি, একটু ছোট করি, এই হচ্ছে 3। ওকে, এবার দেখো, এইবার এই হইল, ঠিক আছে। খেয়াল রাখো, ইলেকট্রন বসাও, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এবার এই হইল, এটা কিন্তু 2+, তাহলে এখানে একটা প্লাস দাও, এখানে একটা প্লাস দাও। 2+ না, তাহলে ও পাশে একটা প্লাস, এই পাশে একটা প্লাস। ক্লোরিনের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 আর একটা গ্রহণ করে 18 হয়ে গিয়েছে। তাহলে ক্লোরিনের এইটা হচ্ছে কিন্তু ভাই মাইনাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ক্লোরিনের এইটাও কিন্তু হচ্ছে ভাই মাইনাস। তাহলে একটু তুমি দেখো তো ভাই, একটু খেয়াল করে দেখো, দুইটা প্লাস দুইটা মাইনাস, দুই দিকে খুব সুন্দর করে। তাহলে এই দিকে একটা আমার আকর্ষণ বল কাজ করবে, করবে না? করবে। এই যে, আর এই দিকেও তো আমার একটা আকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে না? তাহলে ম্যাগনেসিয়াম 2+ দুই দিকে দুইটা ক্লোরিন মাইনাসকে আকর্ষণ করছে এবং ফলশ্রুতিতে আমার কি তৈরি হবে? MgCl2 আয়নিক কম্পাউন্ড। সো আই গেস এভাবে তুমি সব কিছুই পারবা। হ্যাঁ, তিনটা ত্যাগ করলে তিনটা। ওকে, যে কোনো যৌগের আয়নিক যৌগ তুমি কিন্তু এখন ইজিলি পারবা। সো তোমাকে আমি আর আয়নিক যৌগ করে দেখাইলাম না। হ্যাঁ, তুমি চাইলেই এখন পারবা, নো টেনশন। ঠিক আছে, সো সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, বা MgCl2। ওকে, এখন তোমাকে আমি বললাম HCl কোন যৌগ? অনেকেই এটাকে আয়নিক যৌগ মনে করে। কেমনে আয়নিক যৌগ মনে করে? হাইড্রোজেন হচ্ছে গিয়ে 1s1, তাহলে হাইড্রোজেন একটা ছেড়ে দিয়ে হয়ে যাবে H+, ক্লোরিন একটা গ্রহণ করে হয়ে যাবে Cl-। খুব সুন্দর মিলে যাচ্ছে, H+Cl- আয়নিক যৌগ না। আরে গাধা, এতক্ষণ কি বললাম? ডেফিনেশনে জানা, হে ডেফিনেশন পার করে চলে গেছি। কি বলে? ধাতু ইলেকট্রন ত্যাগ করবে। আরে হাইড্রোজেন তো ধাতুর মতো কাজ করছে না, করে না জেনারেলি, ইলেকট্রন ত্যাগ করতে চায় না রে বাবা, বোঝা গেল? তাইলে এটা কিন্তু আমার অধাতু হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার আয়নিক যৌগ না, সমযোজী যৌগ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের আয়নিক যৌগ জিনিসটা হচ্ছে একটা ধাতু হইতে হবে, একটা অধাতু হইতে হবে। এখন যদি আমি বলি যে ভাই NH3 কি যৌগ? ভাই নাইট্রোজেন অধাতু। ঠিক আছে, তাহলে অধাতু আর হাইড্রোজেনও অধাতু, দুইটাই অধাতু, তাহলে এটাও আমার আয়নিক না। ওকে, সমযোজিক করতে গেলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। জেনারেলি গ্রুপ 1 2 13 কিছু কিছু বোরন মানে অ্যালুমিনিয়ামটা ধাতু হয়, আর ধরো ওইদিকে আয়রন ধাতু, ঠিক আছে, কপারও ধাতু। তো আবার গ্রুপ 1-এ তাহলে হাইড্রোজেন কেন অধাতু? গ্রুপ 1-এ হাইড্রোজেনটা কেন অধাতু? ও অধাতু তাই অধাতু, সিম্পল, ত্যাগ করতে পারে না ও ইলেকট্রন। ঠিক আছে, ধাতু তো কিছু বৈশিষ্ট্য তোমরা পড়ছো না, চকচক করলেই শোনা হয় না, না আসলে চকচক করবে, তাই না? মারলে ঠন 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 শব্দ করবে, হ্যান ত্যান, এগুলো পড়ছো না? পড়ছো। ওকে, চলো, খুবই সিম্পল। তাহলে এবার আমরা যাব হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, ধাতু না হয় ইলেকট্রন ত্যাগ করে দিল, অধাতু না হয় গ্রহণ করে ফেললো, তো ধাতু অধাতুর মধ্যে একটা বন্ধন গঠন হয়ে গেল। এখন যে বান্দা ত্যাগ করতে পারে না, তারা কি করবে? ছেড়ে দিতে পারছে না, খুবই কিপটা। ঠিক আছে, তখন ওরা শেয়ার করবে, শেয়ার শেয়ার। ঠিক আছে, দেখো না, যারা বিনিয়োগ করতে পারে না সরাসরি, তারা কিন্তু শেয়ার করে, শেয়ার। ঠিক আছে, চলো শেয়ার করি। ঠিক আছে, একা করতে ভালো লাগতেছে না, চল ভাই শেয়ার একটা বিজনেস করি, রিস্ক কম। বিষয়টা ওরকম না। যাই হোক, মানে যারা ইলেকট্রন কি করতে পারে না, ত্যাগ করতে পারে না, তারা কি করবে? তখন তারা শেয়ার করবে। ঠিক আছে, তো ত্যাগ করতে পারে ধাতু, তাহলে ধাতুবাদ। অধাতু অধাতুর মধ্যে যখন কোনো বন্ধন হবে, তখন তো অধাতু তো ত্যাগ করতে পারে না, গ্রহণ করতে পারে, ইটস ওকে, বাট গ্রহণ করবে কার থেকে? কারণ না কারণ ত্যাগ করতে হবে, ত্যাগ করলেই না গ্রহণ করতে পারবে। অধাতু অধাতু, এখন এও গ্রহণ করতে চাই, এও গ্রহণ করতে চাই, দুজনাই চাই গ্রহণ করতে। এখন তুমি কি করবা? তাহলে বলবে নে ভাই, তুই কিছু নে, আমি কিছু নিই, দুইজন মিলাই কি থাকি, হ্যাপি থাকি। বুঝতে পারছো? এখন এদের হ্যাপি থাকা ডিপেন্ড করে অক্টেট আর ডুয়েট পূর্ণের উপরে। ঠিক আছে, মনে করো মনে করো মনে করো, দেখবা দেখবা দেখবা। ঠিক আছে, তাহলে দুইজনই এখানে কি করবে? গ্রহণ করবে। তাহলে অধাতু প্লাস অধাতু কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন গঠন হবে
সেটাকে বলা হবে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ধন। বোঝা গেল? তাহলে অধাতু প্লাস অধাতু হবে। হ্যাঁ, যেমন 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 তোমাকে বলা হইলো কার্বন আর ক্লোরিনের মধ্যে কি ধরনের বন্ধন হবে। তো ভাই দেখো খুবই সিম্পল, এই বান্দাও আমার অধাতু, এই ক্লোরিন বান্দাও কিন্তু আমার অধাতু। এই অধাতু অধাতুর মধ্যে কি ধরনের বন্ধন হবে রে গাধা? কি বন্ধন হবে? সমযোজী বন্ধন হবে। ঠিক আছে, CCl4 গঠন করবে। কেমনে গঠন করবে ভাই? একটু বোঝান তো, একটু বোঝান তো। চলো আমি তোমাকে ডিরেক্ট একটু বোঝাই। কার্বন, কার্বনের লুইস স্ট্রাকচারটা মনে আছে? 6, তাই না? 1s2 2s2, যারা আগে ক্লাস করে আসছো তারা আমরা দেখেছো, তাই না? দেখো খাতাটা বের করে দেখো, 2px1 2py1 2pz1, চারটা আমার কি থাকছে তাহলে? এখানে 2, এখানে 4। তাহলে বলো তো ভাই, এর অক্টেট ফিল আপের জন্য আর কয়টা ইলেকট্রন লাগবে? 4টা ইলেকট্রন লাগবে। খুবই সিম্পল। আচ্ছা, খুব ভালো কথা। ক্লোরিনের যদি একটু দেখো ভাই, ক্লোরিন হচ্ছে গিয়ে 17, 1s2 2s2 2p6 3s2 3p5 2 8 7। এর কয়টা করে লাগবে? এর লাগবে একটা। এখন এই বান্দা ভাববে, আরে খুবই তো ভালো, তো এক কাজ করি, তুমি আমাকে একটা দাও, তাহলে আমার কি হয়ে যাবে? এটা অক্টেট ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা চারজন তোমার সাথে সাথে যুক্ত হয়ে যাই। ঠিক আছে, তাহলে তোমারও অক্টেট ফিল আপ হবে, আমারও অক্টেট ফিল আপ হবে। এখন তুমি ভাবতেছো কেমনে? এই যে এই 7টা শেয়ার করবে, ও একটা শেয়ার করবে, ও দিবে একটা শেয়ারে আর ও দিবে 7টা, দিয়ে তো অক্টেট ফিল আপ হয়ে যাবে। বোঝো নাই? ও 7টা দিবে না গাধা, ওরা 4জন যুক্ত হবে, এরা 4জন যুক্ত হবে, 4জন একটা করে শেয়ার করবে, একটা করে শেয়ার করবে। এরা 4জন একটা করে শেয়ার করবে, আর ও একাই 4টা শেয়ার করবে। বুঝতে পারছো? চলো দেখি 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 সো ইজি থেকে শুরু করি। ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH3, তাহলে কি বন্ধন ভাই? অ্যামোনিয়া হচ্ছে একটা সমযোজী বন্ধন। ওকে, তো প্রথমে আমরা লুইস স্ট্রাকচার দিয়ে শিখবো, তারপরে অন্য স্ট্রাকচারে যাব। ওকে, চলো। তো প্রথমে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7। তো আমরা জানি 1s2 2s2 2p3, বাট আমরা তো এরকম করব না। আমরা যেটা করব 1s2 2s2 2px 2py 2pz 1 1 1। তাহলে এই যে এখানে নাইট্রোজেনের লুইস স্ট্রাকচারটা কি ভাই? 1 2, এই যে দেখো জোড়, 3টা বেজোড়, 1 2 3। আচ্ছা, এর হচ্ছে 5। তাহলে এর অষ্টক ফিল আপের জন্য কয়টা ইলেকট্রন লাগবে? আরও 3টা ইলেকট্রন লাগবে। ওকে, খুবই সিম্পল। চলো ঠিক আছে, গেম খেলা শুরু করি। হলুদ কালি কই? চলো যাই হোক, এটা নিয়ে তো কাজ করছিলাম আমরা, তাই না? আচ্ছা, হাইড্রোজেন 1 1s1। এবার হাইড্রোজেনের লুইস স্ট্রাকচারটাকে দাও তুমি ক্রস। আচ্ছা, হাইড্রোজেনের কি আর অষ্টক ফিল আপ হওয়া পসিবল না? তাহলে ও কি করবে? 2 ফিল আপ করবে। হয় আমার 2 ফিল আপ করবো, না হয় আমি 8 ফিল আপ করবো। এটাই হবে আমার টার্গেট। আওয়ার দিস ইজ ওভার টার্গেট কি হাম নাহি জিতেগা, না সরি, আওয়ার দিস ইজ ওভার টার্গেট অষ্টক ফিল আপ হবে, না হয় ডুয়েট ফিল আপ হবে। ঠিক আছে, ব্যতিক্রম হয়ে গেলে ব্যতিক্রম, কেমিস্ট্রি মানে ব্যতিক্রম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এমনি বললাম, মজা করলাম। তাহলে ভাই বলো দেখি, নাইট্রোজেন বসাও। দেখো 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 লুইস স্ট্রাকচারটার সুবিধা তুমি দেখো ভাই। বেজোড়ে বেজোড়ে বন্ধন হবে, ও একা আমি একা বন্ধন হবে, জোড়ে জোড়ে কখনো বন্ধন হবে না। ও জোড়া তুমিও জোড়া হবে, বন্ধন বাবা বন্ধন। হ্যাঁ, একটু আস্তে আস্তে যাও। ঠিক আছে, তাহলে ও সিঙ্গেল তুমিও সিঙ্গেল। ঠিক আছে, তুমি সিঙ্গেল এটা ঠিক, ও কিন্তু সিঙ্গেল না। পড়াশোনায় মনোযোগ দাও। তাহলে দেখো ও সিঙ্গেল, এরও সিঙ্গেল ইলেকট্রন, এরও সিঙ্গেল ইলেকট্রন, তাহলে বন্ধন করে ফেলে। তাহলে ভাই হাইড্রোজেন দে, দে বন্ধন কর। ভাই হাইড্রোজেন দে বন্ধন কর। এ হাইড্রোজেন দে ইলেকট্রন দে বন্ধন কর। এই যে কি হয়ে গেল? NH3। ভাই কি লাভ হইল? হ্যাঁ, কি লাভ হইল মানে এই যে খেয়াল করো,
এটাকে আমি এখন এইভাবে লিখছি, দেখো নাইট্রোজেন, এটাকে আমি একটা হাত দিয়ে দিলাম হাইড্রোজেন, এটাকে আমি একটা হাত দিয়ে দিলাম হাইড্রোজেন, এটাকে আমি একটা হাত দিয়ে দিলাম হাইড্রোজেন। এইখানে একটা ডট একটা ক্রস, একটা ডট একটা ক্রস, একটা ডট একটা ক্রস। নাইট্রোজেনের এখন এই যে এই দুইটা ইলেকট্রন বাবাজি, এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন এখন কারোই না, না হাইড্রোজেনের না নাইট্রোজেন, এরা দুজনের শেয়ারিংয়ের। ঠিক আছে, দুইজনের শেয়ারিংয়ের, এই যে শেয়ার করে ফেলেছে। তাহলে এখন বলো তো নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2 4 6 8। ও মাই গড, 5টা ছিল 8টা হয়ে গেছে। ও হ্যাপি। হাইড্রোজেনের শেষে কয়টা? 1 2 1 2 1 2। হাইড্রোজেনের শেষেও 2টা। ও হ্যাপি। সো ওর 2 পূর্ণ, ওর 8 পূর্ণ, দুইজনই হ্যাপি। ঠিক আছে, তো এইভাবে তুমি লুইস স্ট্রাকচার দিয়ে করতে পারো। এখন তোমার মনে হচ্ছে না ভাই দুরু কি করাইতেছেন, হ্যাঁ আমার ভাই তো আমাকে বড় বড় করে ফুটবল এঁকে করাইছে, চলো আমরা ফুটবল এঁকে করি এখন। হ্যাঁ ওকে, সো এবার আমরা ফুটবল এঁকে করি। তো নাইট্রোজেন, নাইট্রোজেন, এই দেখো দিলাম নাইট্রোজেন, দিস ইজ নাইট্রোজেন। নাইট্রোজেনের কত? 2টা, তাই না? তাহলে এই একটা, এই আরেকটা। ওকে, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এক কাজ করো, ইলেকট্রন বসাও না। 1 2 জোড়, এই হচ্ছে বেজোড়, এই হচ্ছে বেজোড়, এই হচ্ছে বেজোড়। ওকে, খুবই সিম্পল। এবার হাইড্রোজেন দাও। তাহলে এটা হচ্ছে মনে করো হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনটা অন্য কালার দিয়ে দিব, অন্য কালার দিয়ে দিই, তাই না? তাহলে বেটার হয়। কি দিব? গোলাপি। চলো গোলাপি কালার দিয়ে দিই। এই হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের একটাই শক্তি স্তর। ওকে, হাইড্রোজেন, হাইড্রোজেনের আবার কি থাকে বলো তো? হাইড্রোজেনের ইলেকট্রন এখানে এটা দিলাম, এটা হাইড্রোজেনের ইলেকট্রন। ওকে, আচ্ছা, এবার হাইড্রোজেনকে 3টা কপি পেস্ট করো। এমনি কিভাবে করবা? এমনি করবা, এমনি করবা। ঠিক আছে, এ হে হে, বেশি মাতাব্বরি হয়ে গেছিল। দেখছো দেখছো, এমনি করবা, এমনি করবা, এমনি বের করবা, তারপরে আবার এমনি করবা, এমনি কর, এমনি করবা, এমনি বের করবা। সো দেখো কি করব, হ্যাঁ কি করব বলো? এইটাকে নিয়ে তোমরা বদদুয়া দিচ্ছ, অনেকক্ষণ ধরে তোমাদেরকে পচাইতেছি, তো দাও কি করবো আর বলো, বদদুয়াই তো দিবা, বদদুয়াই তো দিবা। ঠিক আছে, দাও, আমি তাও এটা এভাবেই করে ছাড়বো। এই যে দেখো, ঠিক আছে, এটা কি হাইড্রোজেন, ঠিক আছে না? এবার কিভাবে করব? এইভাবে নিব, এই যে বের করলাম, এইভাবে নিব, এই যে এই, ঠিক আছে, এভাবে করো। একটা এইখানে দাও, না দাও, পরে দাও, পরে দাও। দেখো এখানে কি দিব? একটা ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রন আছে, এইখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এইখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। তাহলে সবগুলো হাইড্রোজেনের একটা একটা করে ইলেকট্রন। হাইড্রোজেন কয়টা লাগবে? আর একটা করে লাগবে। এক কাজ করো না, হাইড্রোজেনের একটা লাগবে, ভাই আয় 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 আয়, নে তুই এটা নিয়ে ফেল। ঠিক আছে, তাহলে ওই হাইড্রোজেন আমি একটা দিয়ে ফেললাম। আর এটাও আবার কার হয়ে গেল? এটা আবার একই সাথে কার হয়ে গেল বলো তো? নাইট্রোজেনের হয়ে গেল। এই হাইড্রোজেনের একটা লাগবে। ওকে ওকে ওকে, আয় 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 আয়, এই যে নে 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 নে, তাহলে ওই হাইড্রোজেনের একটা, নাইট্রোজেন হয়ে গেল। ওকে, এবার এরও লাগবে নাকি একটা, সুন্দর মতো ধরো, এরে ধরো 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 ধরো, বসাও এরে, এই যে বসাই দিলাম। তাহলে এখন দেখো ভাই, এই যে এই দুইটা ইলেকট্রন হাইড্রোজেনেরও নাইট্রোজেনেরও, এই দুইটা ইলেকট্রন হাইড্রোজেনেরও নাইট্রোজেনেরও, এই দুইটা ইলেকট্রন হাইড্রোজেনেরও নাইট্রোজেনেরও। তাহলে নাইট্রোজেনের এখন ইলেকট্রন গুণ তো 1 2 3 4 5 6 7 8, হাইড্রোজেনের 1 2 1 2 1 2, হাইড্রোজেনের ডুয়েট পূর্ণ, নাইট্রোজেনের অক্টেট পূর্ণ। এই হচ্ছে ফুটবল, ফুটবলে কে করার, তাই না? সো তুমি যদি চাও লুইস স্ট্রাকচার দিয়ে করতে, তাহলে লুইস স্ট্রাকচার হচ্ছে তোমার এইটা। তুমি যদি মনে করো আমি ফুটবলে কে করবো, তাহলে ফুটবলেকে তুমি এভাবে করতে পারো। আচ্ছা, এবার কি করব বলুন তো? আরেকটা করব, কি করতে পারি? অ্যামোনিয়া তো দেয়, মিথেনটা দেয়, তো মিথেনটা তো ইজি, তাই না? মিথেনটা পারবেন না আপনারা এখন বলেন? দেখেন মিথেনটা তো খুবই ইজি, এখন তো ইজি হয়ে যাওয়ার উচিত। CH4, তাই না? কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে সমযোজী বন্ধন। তাহলে কার্বন এক্সাইডের অবস্থার করলাম, হ্যাঁ ডিরেক্ট, কারণ এটা আপনাদের শেখানো আছে 1s2 2s1 2px1
2p1 2pz1। তাহলে আমি যদি লুইস স্ট্রাকচার আঁকি তাহলে 1 2 3 4 হাইড্রোজেনের 1 1s1, তাই না? তাহলে হাইড্রোজেন হচ্ছে জাস্ট এই ক্রস। তাহলে এই গেল লুইস স্ট্রাকচার দিয়ে। তাহলে লুইস স্ট্রাকচার দিয়ে সুন্দর করে আমরা একটু এঁকে ফেলি। এই যে কার্বন 1 2 3 4, তাহলে এখানে একটা হাইড্রোজেন দাও, এইখানে একটা হাইড্রোজেন দাও, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। তাহলে এই হয়ে গেল, ঠিক আছে? যদি এখন আমি একটু ভিন্ন রকমভাবে তোমাকে বলতে চাই তাহলে এই যে 1 2 3 4 হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ডট ক্রস ডট ক্রস ডট ক্রস ডট ক্রস। কার্বনের কয়টা ইলেকট্রন এখন গুণত ভাই? 2 4 6 8। তাহলে কার্বনের অক্টেট পূর্ণ হয়ে গেল, হাইড্রোজেনের অক্টেট পূর্ণ হয়ে গেল, তাই না? সো এটা হচ্ছে আমাদের লুইস স্ট্রাকচারের মাধ্যমে। এবং আরেকটা কথা জেনে রাখো ভাইয়া, এই যে এই যে এই যে যে এই ইলেকট্রনগুলোকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন, ঠিক আছে? এবং আগের যৌগে দেখো ভাইয়া এগুলো কি, তাহলে এগুলো হচ্ছে আমার বন্ধন জোড় ইলেকট্রন। আর এই ইলেকট্রন দুইটাকে বলা হয় হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, কারণ এরা কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি। এই যে দেখো বন্ধন জোড় বন্ধন জোড় বন্ধন জোড়, এই যে এটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে তোমাকে যদি এই যৌগে বন্ধন জোড় মুক্ত জোড় ক্যালকুলেট করতে বলে তাহলে বলো তো 1 2 3 4 5 6, তাহলে 6টা বন্ধন জোড় না রে গাধা, জোড় হচ্ছে 3টা। আরে স্যার জিন্দেগি খালি ধোকা দেতা হ্যাঁ 6টা গুনলাম হয়ে গেল 3টা, তাহলে বন্ধন জোড় 3টা, মুক্ত জোড় হচ্ছে একটা, ঠিক আছে? এই যৌগে হচ্ছে বন্ধন জোড়ই হচ্ছে তোমার 4টা, কোনো মুক্ত জোড় নাই, ঠিক আছে? ভাই ফুটবল এঁকে দিন। ফুটবল না আঁকলে তোমরা খুশি হও না, চলো ফুটবল আঁকি, ঠিক আছে? ফুটবল তোমার আঁকাই লাগবে, চলো আগে। কার্বন 1 2 3 4 5 6 7 8 9 10 11, চলো কার্বন হইল 1 2 4টা বিজোড় 3 4 5 6, ঠিক আছে না? এবার কি করব? হাইড্রোজেন আঁকবো। এই যে হাঁকো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা কক্ষপথে একটা ইলেকট্রন, ঠিক আছে? ক্রস দিবা এবার, চলো ক্রস দেই। আচ্ছা ক্রস পরে দেই, তার আগে এটাকে এরকম করে কপি করো। কয়টা 4টা, এই যে, ঠিক আছে? হইল 4টা। গাধা 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 গাধা, বিশাল বড় গাধা। ওকে 4টা হয়েছে। ওকে এবার সবগুলোর এক কাজ করো, এখানে একটা, এটাকে কি করব? এইখানে এনে জোড়া লাগাও, এই যে দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে? এবার এটার কোথায় দিবা বলো? এই যে, ঠিক আছে? এইটাকে এই যে এখানে এনে দিয়ে দাও, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটার দাও হচ্ছে এইখানে, এইটাকে এনে জোড়া লাগাও এই যে এইখানে, আর এইটার কোথায় দিবা? নিচে, চলো এই যে এই হয়ে গেল। তুমি যে ফুটবল স্ট্রাকচার চাচ্ছিলাম, ফুটবল স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে লুইস স্ট্রাকচার, আর এটাকে তোমরা জানি কি বলো? ফুটবল স্ট্রাকচার। আচ্ছা হইলো কিছু একটা স্ট্রাকচার, ঠিক আছে? হইল? আচ্ছা সো তুমি এইভাবে কিন্তু CH4টাকে ব্যাখ্যা করে ফেলতে পারো। ওকে আচ্ছা আর কিছু চাও? SF4 SF2 SF6, ঠিক আছে? চলো দেখাই তোমাদেরকে এগুলো। SF2 SF4 SF6। এখন তুমি ভাবতে পারো যে ভাই SF4 SF2 SF6, হ্যাঁ এতগুলো হয় সালফারের? কেন হবে না? তোমার বেসিক কোথায় দেওয়া আছে? এই যে বাবা, এই যে বাবা বেসিক, এই যে বাবা বেসিক। সালফার যখন নর্মাল অবস্থায় থাকে তখন যোজনী হয় 2, সালফার যখন উত্তেজিত অবস্থায় থাকে যোজনী হয় 4, সালফার যখন কিনা আবার উত্তেজিত করে তখন যোজনী হয় 6। এই যে তোমার লুইস স্ট্রাকচারগুলো, বুঝতে পারছো? তো চলো আমরা ওইখানে নিয়ে যাই, ঠিক আছে? চলো চলো
শেষে আমাদের সিকিউ আছে, নো টেনশন। তো SF2 SF4 SF6। তো এই যে দেখো সালফার নর্মাল 16 1s2 2s2 2p6 3s2 3p4 না 3p4, তাহলে 3px 3py 3pz কত হবে 2 1 1। তাহলে এই যে এই অবস্থায় যোজনী আমার কত 2। এখন আমি যদি এটার লুইস স্ট্রাকচার আঁকি সালফার, ভালো করে খেয়াল করো কি বিজোড় জোড় জোড় বেজোড় বেজোড় জোড় জোড় বেজোড় বেজোড়, ওকে। তাহলে জোড় জোড় বেজোড় বেজোড়, ওকে, ভেরি সিম্পল। ওকে দেখো 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 এটাকে এক কাজ করো এখানে নাও, হ্যাঁ। এবার দেখো তো ভাই ক্লোরিন ফ্লোরিন ফ্লোরিন 9 1s2 2s2 2p5, ওকে। তো 2p5টাকে যদি তুমি দেখো ভাই 1s2 2s2 2px 2py 2pz, পাঁচটা 1 1 1 1 1 1, ঠিক আছে, আবার এখানে 1 এখানে 1, তাই না, এরকম হবে। তাহলে 2 2 1, তাহলে এটা হচ্ছে ফ্লোরিনের স্ট্রাকচার। তাহলে ফ্লোরিনের স্ট্রাকচারটা কেমন ভাই বলো দেখি। ফ্লোরিনের স্ট্রাকচারটা হচ্ছে 3টা জোড় 1টা বেজোড়, জোড় 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 বেজোড়। তাহলে এইটাকে এনে তুমি এইখানে বসাও, ঠিক আছে। আচ্ছা এবার এটাকেই কপি করে এভাবে পেস্ট করে এভাবে নিয়ে আসো, ঠিক আছে। জাস্ট এগুলো একটু মুছে দাও, মুছে দিলাম। 3টা জোড় 1টা বেজোড়, এই যে এই যে এই যে এটা হচ্ছে একটা বন্ধন হবে এখানে, এইখানে একটা বন্ধন SF2, বোঝা গেল। SF2 ফুটবল চাইলে ফুটবল লাগাইতে পারো ভাই। বন্ধন জোড় কয়টা, মুক্ত জোড় কয়টা, দেখো 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 বন্ড পেয়ার বন্ধন জোড় BP একটা 2টা, তাহলে বন্ধন জোড় 2টা। মুক্ত জোড় 1 2 3 4 5 6 7 8। লোন পেয়ার কয়টা 3 3 6 আর 2 8টা। খুব ইজি না, খুব ইজি। এবার চলো দেখো, এবার দেখো SF4। SF4 কখন হবে, যখন আমার সালফারকে আমি এক্সাইটেড করব 16, তাই না। এক্সাইটেড করলে যে জিনিসটা হবে, ওকে লেটস গো, এক্সাইটেড যখন আমি করছি তখন এখানে 3DXY চলে আসবে, এই একটা জোড় আমার ভেঙে যাবে, এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 1, তাহলে আমার বেজোড় থাকছে 4টা। সো আমি যদি লুইস স্ট্রাকচার আঁকাই, একটা জোড় 4টা বেজোড়, তাহলে দাও সালফার, ঠিক আছে। বেজোড় 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 জোড়, ঠিক আছে। কি দিব এবার, ফ্লোরিন ফ্লোরিন, তাই না। ফ্লোরিন তো আমার এখানেই ছিল, চলো এক কাজ করি, ফ্লোরিন, ঠিক আছে, এখানে একটা ফ্লোরিন, ওকে, এখানে একটা ফ্লোরিন, হইল, ওকে, এখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, ওকে ডান। দেখো খেয়াল রাখো খেয়াল রাখো, ফ্লোরিনের একটা জোড় বিজোড় 3টা জোড়, ফ্লোরিনের একটা বিজোড় 3টা জোড়, ফ্লোরিনের একটা বেজোড় 3টা জোড়, একটা বেজোড় 3টা জোড়। তাহলে দেখো তো ভাই, এটা একটা বন্ধন হইল, এটা একটা বন্ধন হইল, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, ঠিক আছে। এই হচ্ছে SF4, ঠিক আছে, SF4। তাহলে ভাই আমার বন্ধন জোড় কয়টা, বন্ধন জোড় হচ্ছে 1 2 3 4, তাহলে BP 4। আর লন পেয়ার হচ্ছে 1 2 3 3 3 6 6 আর 3, আচ্ছা 3 3 3 3 3 4 12 12 আর
একে কত 13, 12 আর একে 13 হইল, 12 আর একে 13। এ হচ্ছে বন্ড পেয়ার লোন পেয়ার। এবার তুমি একটা কথা বলতে পারো ভাই যে এখানে দেখেন সালফারের 1 2 3 4 5 6 7 8 অষ্টক পূর্ণ ছিল, কিন্তু এখানে তো ভাই 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়ে গেছে সালফারের। এইখানে সালফারের যে 10টা হয়ে গেল ভাই, আমার তো কথা ছিল 8টা হওয়ার, এইটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। কি বলে? সালফারের অষ্টক সম্প্রসারণ, কারণ 8টা পার হয়ে গিয়েছে, তাহলে অষ্টক সম্প্রসারণ। ঠিক আছে, সালফারের হয়েছে অষ্টক সম্প্রসারণ। সো সেম ভাবে তুমি আরেকটা করলে এটা হয়ে যাবে কি বলো? তুমি যদি আরেকবার করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে SF6 এর। ঠিক আছে, এটা হয়ে যাবে SF6 এর। চলো SF6 এরটা করে ফেলি আমরা। এই তো দেখো, এটাকে যদি আমি আরেকবার এক্সাইটেড করি, এইখান থেকে একটা ভেঙে কোথায় চলে যাবে? 3D YZ এ চলে যাবে। তাহলে খুব সুন্দর মতো এখান থেকে ভাঙো, 3S1 3G1। ঠিক আছে, তাহলে এবার এটা হচ্ছে দেখো 6টাই আমার কি বেজোড়। তাহলে 1 এইখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে, 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 এইখানে। কি করব? ফ্লোরিন লাগবে আমার, তাই না? তাহলে ফ্লোরিন একটা নিয়ে আসো তো দেখি, একটা ফ্লোরিন তুমি নিয়ে আসো। এখানে একটা ফ্লোরিন দাও, এইখানে একটা ফ্লোরিন দাও, এইখানে একটা ফ্লোরিন নিয়ে আসো। এভাবে কপি করে বের করে আনলা। ওকে, খুবই ভালো কথা। তারপরে চলো এইখানে একটা ফ্লোরিন নিয়ে আসো, এইখানে একটা ফ্লোরিন নিয়ে আসো, এবার এইখানে একটা ফ্লোরিন নিয়ে আসো। হায় হায়, কি হইল কি হইল? এইখানে একটা ফ্লোরিন নিয়ে আসো, নিয়ে আসলা। ভেরি সিম্পল। ওকে, ফ্লোরিনের কি ভাই? 3টা জোড় একটা বেজোড়, 3টা জোড় একটা বেজোড়। তিনটা জোড় একটা বেজোড়। তাহলে বন্ধন কোথায় হবে ভাই? এই যে এখানে একটা বন্ধন হচ্ছে, এইখানে একটা বন্ধন হচ্ছে, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। SF6, দিস ইজ SF6। ঠিক আছে, তাহলে এখানে বন্ধন জোড় কয়টা? 1 2 3 4 5 6, 6টা হচ্ছে বন্ধন জোড়। তাহলে BP হচ্ছে 6টা। লোন পেয়ার কয়টা? 1 2 3 4 5 6, 6টা ফ্লোরিন, প্রত্যেকেরই 3টা করে লোন পেয়ার। তাহলে 3 6 18টা লোন পেয়ার, 18টা। এবং এইখানেও কিন্তু সালফারের অষ্টক সম্প্রসারণ হয়েছে। তাহলে দেখো ভাই, সালফারের SF2 SF4 SF6। ঠিক আছে, তুমি একবারে সবগুলো কিন্তু তুমি পেয়ে গেলা। ঠিক আছে, SF2 SF4 SF6। ঠিক আছে, কোথায় অষ্টক সম্প্রসারণ হলো, কোথায় হলো না। ওকে ওকে, সো সেম ভাবে তুমি কিন্তু এটা করে ফেলতে পারবা যে PCl3 আর PCl5, এইটা পসিবল। ওকে, এবার আমরা একটা ছোট্ট কোয়েশ্চেন করি, চলো দেখি। PCl3 এবং PCl5 উভয় পসিবল, বাট NCl3 পসিবল হলেও NCl5 হয় না। এটার উত্তর অলরেডি তোমাদেরকে করানো আছে। কিভাবে করানো ভাই বলো দেখি? কারণ ফসফরাসের যোজনী 3 আর 5 হইতে পারে, দ্যাটস ওয়াই NCl3 না PCl3 PCl5 হইতে পারে, বাট নাইট্রোজেনের যোজনী শুধু 3 হয়, 5 হয় না। কোথায় ভাই? চলো, হ্যাঁ, ওই যে বলেছিলাম ভাই, আসলে দেখো ভাই, এই যে এই জিনিসগুলো এগুলো তুমি বেসিক পারলে তুমি সব পারো। ঠিক আছে, তোমার ওই ফুটবল আঁকা লাগবে না সবসময়। হ্যাঁ, আয়নিক যৌগ বেসিক পারলে তুমি সবই পারো। তো কোথায় বেসিক? এই যে ভাই ফসফরাস, দেখো 3, তাহলে ক্লোরিন যুক্ত হবে PCl3,
ক্লোরিন 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 ক্লোরিন, তাহলে PCl5, ঠিক আছে। আর নাইট্রোজেনের দেখো, ওই যে দেখো নাইট্রোজেন 3 হইতে পারে, ঠিক আছে, এর বেশি হইতে পারে না, কারণ এটা উত্তেজিত হয়ে 2D-তে কেন যাবে না, কারণ 2D ডাজেন্ট এক্সিস্ট। ভেরি সিম্পল। ওকে, তো চলো আমরা আসলে করে ফেলি ওটা, এবং ওইটাতে যে অষ্টক সম্প্রসারণ হয় এটাও আমি একটু তোমাদেরকে দেখাই দিব। তো PCl3, তো ফসফরাস, ফসফরাসের হচ্ছে 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz, 3dx হয়। তো প্রথমে হচ্ছে 1 1 1, ঠিক আছে, এই অবস্থায় থাকে, তাই না, এই অবস্থাতেই তো থাকে, আর এটা হচ্ছে 0 থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফসফরাসের যখন 3 তখনকার অবস্থা। তাহলে এই যে দিলাম ফসফরাস জোড় বেজোড় বেজোড় বেজোড়, ঠিক আছে। আচ্ছা, আর ফসফরাসকে যখন আমি এক্সাইটেড করব, ফসফরাসকে যখন আমি এক্সাইটেড করব তখন কি হবে ভাই, এই যে 2টা ভেঙে যে এখানে হয়ে যাবে 1, এখানে 0 ছিল, এখানে হয়ে যাবে 1। তাহলে এই অবস্থায় ফসফরাসের দেখো 5টাই হচ্ছে গিয়ে 1 2 3 4 5, 5টাই হচ্ছে গিয়ে বেজোড়। এখন সব জায়গায় কি হয়ে যাবে, একটা করে ক্লোরিন চলে আসবে। তো ভাই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে তুমি জানো ফ্লোরিনের মতোই, ঠিক আছে। আমি একটু ক্লোরিনটা এখানে করি, 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5 না, তাহলে 3px, 3py, 3pz, 2 2 1, ঠিক আছে। এই হচ্ছে, তাহলে কি দেখো 3টা জোড় একটা বেজোড়, ওই যে ফ্লোরিনের মতোই আবার, ঠিক আছে। এই যে একটু আগে যে আমরা করলাম ফ্লোরিনের, ঠিক আছে, কই 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 কই, এই যে একটু আগে আমরা ফ্লোরিনের করলাম ওর মতোই, ঠিক আছে। তাহলে এক কাজ করো, ক্লোরিন লিখো, ঠিক আছে, এই যে ক্লোরিন, ঠিক আছে, এই ক্লোরিনকে টেনে এখানে একটা ক্লোরিন নিয়ে আসো, ঠিক আছে, এটাকে এখানে নিয়ে এসো, ঠিক আছে, নিয়ে আসো, তারপরে এটাকে এখানে আনো, এইটাকে এখানে আনো, এইটাকে এখানে নিয়ে আসো। ওকে, খুবই সিম্পল। তাহলে কি হবে বলো দেখি, ক্লোরিনের কি 3টা করে জোড় একটা করে বেজোড়, 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 একটা করে বেজোড়। সো এবার এক কাজ করো, এন একটা, এই 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 হাই হাই হাই, এই এই, ঠিক আছে, এই হচ্ছে PCl5, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে দেখো তো ভাই অষ্টক সম্প্রসারণ হয়েছে না, হয়েছে, কিন্তু দেখো তো ফসফরাসের 2 4 6 8 10, তাহলে আমার 10টা ইলেকট্রন থাকছে ফসফরাসের শেষ কক্ষপথে, তার মানে কিন্তু এখানেও ফসফরাসের অষ্টক সম্প্রসারণ হয়েছে। এবং এটা খুবই সিম্পল ভাই, এখানে একটা ক্লোরিন দিয়ে দাও, এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, 1 2 ক্রস, দেখো এখানে কিন্তু অষ্টক সম্প্রসারণ হয় নাই, 2 4 6 8, তাহলে ওইখানে অষ্টক সম্প্রসারণ হচ্ছে, বাট এখানে অষ্টক সম্প্রসারণ হচ্ছে না। আর NCl3 তো পারবাই, ঠিক আছে। সো একসাথে কিন্তু আমি অনেকগুলো কোয়েশ্চেন পড়াই ফেলতেছি। তাহলে দেখো তো ভাই এই জিনিসগুলো কত সহজ, ঠিক আছে, তোমার সব কিছু কভার হয়ে গেল না, বলো। দেখো আয়নিক যৌগ, তুমি যদি এখান থেকে শুরু করো, আয়নিক যৌগ NaCl দেখলা, MgCl2 দেখলা, বাদ বাকি তুমি সবই পারবা ভাই এখান থেকে, ঠিক আছে। সমযোজী বন্ধন অধাতু অধাতুতে হবে, ঠিক আছে। এখান থেকে তুমি অ্যামোনিয়া দেখলা, CH4 দেখলা, SF2 SF4 SF6 দেখলা, ঠিক আছে। এবার PCl3 PCl5 এটাও তুমি এখানে দেখে ফেললা, PCl3 PCl5 তুমি লুইস স্ট্রাকচার পারলে, এই যে এভাবে তুমি যে ফুটবল স্ট্রাকচার বলো, ঠিক আছে, ফুটবল স্ট্রাকচার পেরে যাবে। ওকে, শাবাশ। সন্নিবেশ বন্ধন, তো সন্নিবেশ বন্ধন হচ্ছে এমন একটা বন্ধন, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনের টাইপেরই, মানে শেয়ার হবে, বাট আসলে শেয়ার করবে একজনই, মানে একজন একটু বেশি বোকাশোকা,
ও বলবে ঠিক আছে যাও, আমার আছে আমি দেই, তোমার নাই তুমি নাও, বাট নাও। জিনিসটা আমি শেয়ার করছি তোমার সাথে। মনে করো তুমি একদিন টিফিন নিয়ে যাও নাই স্কুলে, তোমার ফ্রেন্ড টিফিন নিয়ে আসছে, তো ও কী করলো, তোমাকে বললো আই চল দেই, শেয়ার করি, ঠিক আছে? এটা তো আর ধার হয় না, শেয়ার হয়, তাই না? সো এরকমই কিছু একটা জিনিস। যেমন তোমাকে আমি বলি, দেখো অ্যামোনিয়া, একটু আগে আমরা দেখে আসলাম, অ্যামোনিয়া তো এরকম, তাই না? হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, দেখো তো ভাই এর এক জোড়া ইলেকট্রন আছে। এখন আমি যদি বলি H+, ঠিক আছে, ধরো হাইড্রোজেনই বললাম, হাইড্রোজেন হচ্ছে গিয়ে 1s1, আমি যদি বলি H+, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়া মানে হচ্ছে 1s0, তার মানে ওর কি আছে বলো তো ভাই, ওর হচ্ছে এমটি অরবিটাল, ফাঁকা অরবিটাল। তার মানে দেখো ও দুটা ইলেকট্রন শেয়ার করতে পারবে আর ও দুটা ইলেকট্রন নিতে পারবে, শেয়ারিং করে নিতে পারবে আর কি। তো এরকম যে জায়গাগুলোতে হচ্ছে সন্নিবেশ বন্ধন হয়, কীরকম জায়গাগুলোতে সন্নিবেশ বন্ধন হয়, এরকম জায়গাগুলোতে হয় হচ্ছে সন্নিবেশ বন্ধন, ঠিক আছে? এক কাজ করি তো, এটাকে আমি একটু এখানে নিয়ে চলে আসি, এই জিনিসটাকে আমি একটু মুছে দেই, আর এই জিনিসটাকে আমি একটু এর নিচে নিয়ে আসি। সো দেখো 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 দেখো, ও দুইটা দিতে পারবে, ওর ফাঁকা আছে, এবং একটা ঘরে দুইটা ইলেকট্রনই থাকতে পারবে, আমি তোমাকে বলেছি। এরকম ক্ষেত্রে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়, মানে এই দুইটা দিচ্ছে ও নিচ্ছে, তার মানে এ হচ্ছে গিয়ে দাতা, ও হচ্ছে গিয়ে গ্রহীতা। আর এই যে বন্ধনটা হচ্ছে এটাকেই বলা হচ্ছে সন্নিবেশ বন্ধন, এবং এদের মেলবন্ধনে তৈরি হবে হচ্ছে কি তৈরি হবে বলো দেখি, এদের মেলবন্ধনে তৈরি হচ্ছে NH4+ অ্যামোনিয়াম আয়ন। তাহলে এটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে তৈরি হচ্ছে। সো দিস ইজ কোভ্যালেন্ট, মানে কোঅর্ডিনেশন বন্ড। সন্নিবেশটাকে আমরা বলেছি কোঅর্ডিনেশন বন্ড। ওকে, এই ক্লাসকে অনেক লম্বা হয়ে গেল। হাই 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 হাই, আমরা শুরু করছি হচ্ছে 10টা 25-এ, 1 ঘন্টা সামথিং হয়েছে। সো ইটস ওকে, বেশিক্ষণ হয় নাই, ঠিক আছে? ওকে, তাহলে সন্নিবেশ বন্ধন আমরা দেখে ফেললাম। সো আমাদের আসলে সন্নিবেশ বন্ধনের সেরকম একটা প্রয়োগ কিন্তু আমাদের নাই। সো এটা নিয়ে টেনশনেরও খুব একটা কারণ নাই যে সন্নিবেশ বন্ধনের মেবি অনেকগুলো প্রয়োগ আমাদের লাগবে, না দরকার নেই। ওকে, ঠিক আছে না? ওকে, ঠিক আছে, চলো এবার আমরা একটা জিনিস দেখব, আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, ঠিক আছে? তো আসলে শোনো, আয়নিক যৌগগুলো পোলার হয়ে থাকে, তাই না? প্লাস মাইনাস, ঠিক আছে? পানিতেও থাকে প্লাস মাইনাস, তাই না? পানি মানে কি? পানি মানে হচ্ছে H2O। তো H2O মানে কি? H2O মানে হচ্ছে গিয়ে H+ আর হচ্ছে OH-। এখন তুমি বলতে পারো ভাই পানি তো সমযোজী যৌগ, এখানে প্লাস মাইনাস কই পাইলেন? হ্যাঁ, পানি তো সমযোজী যৌগ, প্লাস মাইনাস কই পাইলেন? কারণ হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু, সমযোজী যৌগ না। প্লাস মাইনাস মানে এটা যদি ভাঙে অ্যাকুয়াস অবস্থায়, তাহলে ওই যে OH- হাইড্রক্সিল আয়ন আর H+ আয়ন এইভাবেই ভাঙে, বুঝলা? আচ্ছা, তাহলে এই যে পানির যে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসের কারণে আসলে কি হবে, যদি কোথাও প্লাস মাইনাস আর কোথাও পাই তাহলে বন্ধন গঠন হবে, ঠিক আছে? মানে আর কি দ্রবণীয়তা হবে। কিভাবে হবে আমি একটু বলি। তড়িৎ ঋণাত্মকতা তোমরা পড়ে আসছো, এই যে OH, তাই না? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এই যে বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। হাইড্রোজেনও নিচের দিকে টানতে চাইবে, অক্সিজেনও চাইবে এদিকে এদিকে টানাটানি। অক্সিজেন বেশি নিয়ে নিতে পারে টেনে, এ কারণে অক্সিজেনে হয় হচ্ছে ডেল মাইনাস, হাইড্রোজেনে হয় হচ্ছে ডেল প্লাস। আসলে দুই দিকে ডেল মাইনাস হয়, 2 ডেল মাইনাস লিখলে বেটার, বাট আমি লিখলাম না। ওকে, তো এই যে ডেল প্লাস ডেল মাইনাস এরকম একটা কন্ডিশন হয়। আর আয়নিক যৌগে কি থাকে? প্লাস মাইনাস। ধরো Mn, এটা একটা আয়নিক যৌগ, একটা আয়নিক কম্পাউন্ড হচ্ছে, একটা আয়নিক কম্পাউন্ড হচ্ছে Mn। তো Mn মানে কি ভাই? Mn মানে হচ্ছে আসলে M+N-। তো এটাকে যখন তুমি পানির মধ্যে রাখবা, তো পানিতে এই M+টা যখন আসবে,
এই এম প্লাসটা যখন কিনা আসবে পানিতে, ঠিক আছে, তখন এটা তো যেহেতু প্লাস, তাহলে একে চারদিক থেকে পানির নেগেটিভ পোর্শনটা ঘিরে ধরবে, ঠিক আছে, একে চারদিক থেকে কি করবে, পানির নেগেটিভ পোর্শনটা ঘিরে ধরবে। কিভাবে ঘিরে ধরবে চলো আমরা এটা একটু দেখি। এটা প্লাস না, তাহলে এর চারদিক থেকে ঘিরে ধরবে হচ্ছে এই যে অক্সিজেন, ঠিক আছে, এর চারদিক থেকে ঘিরে ধরবে হচ্ছে পানির অক্সিজেন পোর্শনটা, নেগেটিভ পোর্শনটা, বুঝতে পারছো নিশ্চয়ই, এবং হাইড্রোজেনটা দূরে সরে যাবে, ঠিক আছে, এইভাবে হয়ে যাবে। এই যে ডেল মাইনাস ডেল মাইনাস ডেল মাইনাস ডেল মাইনাস ডেল মাইনাস, এই যে দেখো পজিটিভ পোর্শনটাকে নেগেটিভ পোর্শনটা গোল করে ঘিরে ধরে ফেলেছে, তখন এই পোর্শনটা এইদিকে ডিজলভ হয়ে যাবে, আর নেগেটিভ পোর্শনটা যখন তুমি পাবা, দেখো, ঠিক আছে, এন মাইনাস, একে ঘিরে ধরবে কে বলো দেখি, একে ঘিরে ধরবে পানির পজিটিভ পোর্শনটা। তো এটা আসলে অনেকে অনেকভাবে দেখায়, সো তুমি এটা চাইলে দুই পাশে হাইড্রোজেন দিতে পারো, বাট তুমি চাইলে এরকম করো, ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি, ঠিক আছে, এইভাবে দিতে পারো। ওকে, তাহলে ও এইচ ও এইচ ও এইচ ও এইচ ও এইচ, ঠিক আছে না? তাহলে এই যে নেগেটিভ পোর্শনটাকে হাইড্রোজেন কি ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস, এই যে এইভাবে নেগেটিভ পোর্শনটাকে হচ্ছে পজিটিভ পোর্শনগুলো গোল করে ঘিরে ধরে, আর পজিটিভ পোর্শনটাকে হচ্ছে নেগেটিভ পোর্শনগুলো গোল গোল করে ঘিরে ধরে। সো এইভাবেই হচ্ছে যে কোনো একটা আয়নিক কম্পাউন্ড এমএন এটাকে তুমি দ্রবীভূত করতে পারো। এখন তোমাকে জাস্ট এই এমএনটা চেঞ্জ করে কখনো কখনো সোডিয়াম ক্লোরাইড দিবে NaCl, কখনো কখনো KCl দিবে পটাশিয়াম ক্লোরাইড, কখনো কখনো ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিবে MgCl2, বাট ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই, জাস্ট আমার এতটুকুই, পজিটিভ পোর্শনরে নেগেটিভ পোর্শন ঘিরে ধরবে, নেগেটিভ পোর্শনরে পজিটিভ পোর্শন ঘিরে ধরবে, ঠিক আছে। তাহলে একটা করে দেখাই, হ্যাঁ, যে MgCl2 এইটার দ্রবণীয়তার কৌশল দেখান। তাহলে Mg হচ্ছে গিয়ে ভাই 2+, Mg হচ্ছে 2+, তাহলে এরে কে কে ঘিরে ধরবে বলো দেখি, এরে ঘিরে ধরবে হচ্ছে পানির অক্সিজেন পোর্শনটা, তাই না? একটু এক কাজ করতে পারো, এইভাবে সিমেট্রি বানানোর জন্য তুমি একটা ইমাজিনারি সার্কেল এঁকে ফেলতে পারো। তাহলে এখানে একটা অক্সিজেন দাও, এখানে একটা অক্সিজেন দাও, একটা অক্সিজেন দাও, একটা অক্সিজেন দাও, এখানে একটা অক্সিজেন দাও, হইল, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন, পানি একটা, এটা আরেকটা পানি, ঠিক আছে, এই ঠিক আছে না? এবার দেখো এইটা হচ্ছে আমার ডেল মাইনাস ডেল মাইনাস ডেল মাইনাস ডেল মাইনাস ডেল মাইনাস, পজিটিভ পোর্শনটাকে মাইনাস পোর্শনটা গোল 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 করে ঘিরে ধরছে। এবার Cl মাইনাস, আসলে 2Cl মাইনাস তোমার দেওয়ার দরকার নাই, তো তুমি শুধু Cl মাইনাস দিবা, কারণ তোমার আয়ন তো Cl মাইনাস, বোঝো নাই? তোমার আয়ন তো Cl মাইনাস, কয়টা আছে ডাজেন্ট ম্যাটার। ওকে, আবার একটা ইমাজিনারি সার্কেল আঁকো যাতে চিত্রটা তোমার ভালো হয়, ঠিক আছে, দাও হাইড্রোজেন, ঠিক আছে, দাও হাইড্রোজেন, দাও হাইড্রোজেন, দাও হাইড্রোজেন, দাও হাইড্রোজেন, এবার এই ঠিক আছে না, এই যে এই হইল, এইভাবে হবে। ওকে, তাহলে এখানে কি অক্সিজেন 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 অক্সিজেন, হাইড্রোজেন দিয়ে ফেলো, এই, তাহলে বলো এইচ কি হবে, ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস। তাহলে এই যে নেগেটিভ পজিটিভ পোর্শনটাকে নেগেটিভ পোর্শন গোল গোল করে ঘিরে ধরে, নেগেটিভ পোর্শনটাকে পজিটিভ পোর্শন ঘিরে ধরে, এবং এইভাবেই হচ্ছে যে কোনো আয়নিক একটা যৌগ কি হয়, পানিতে দ্রবণীয় হয়। জেনারেলি পোলার সলভেন্টগুলো পোলার সলভেন্টে দ্রবণীয় হয়। পোলার মানে কি, যেখানে পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি হয়, ঠিক আছে, যেমন এগুলোতে কি হচ্ছে পোলার তৈরি, মানে
পজিটিভ নেগেটিভ তৈরি হচ্ছে, পানিতেও পজিটিভ নেগেটিভ তৈরি হচ্ছে, এই জন্য এটা এখানে দ্রবণীয় হচ্ছে। আচ্ছা, এই জিনিসের পাশাপাশি তুমি যদি ভাবো যে আমি আরেকভাবে করব, এটাকে রিপ্রেজেন্ট করব, তাও কিন্তু তুমি পারবা। যেটা আমি দেখাই ক্লাসে, যে MgCl2কে তুমি মনে করো সময় কম, এখন পানিতে দ্রবণীয় হচ্ছে, তো তুমি এই ফুটবল আঁকাইতে পারতেছো না, তখন তুমি কি করবা? তখন তুমি যে কাজটা করতে পারো, MgCl, যদিও এভাবে দেখানো ঠিক না, ঠিক আছে, কারণ আয়নিক বন্ডে কখনো তুমি এভাবে হাত দিতে পারো না, ঠিক আছে, তারপরে তুমি দেখাও, সমস্যা নাই, তোমাদের এই লেভেলের জন্য এটা খুব একটা প্যারা হবে না। মাইনাস মাইনাস, এবার কি পানি, OH, ঠিক আছে, এটা কি ডেল প্লাস, এটা কি ডেল মাইনাস, 2 ডেল মাইনাস হয় যদিও। তাহলে এখানে যেটা হবে দেখো, এটা এখানে অ্যাট্রাক্ট করবে একে, এটা অ্যাট্রাকশন হবে, এটা অ্যাট্রাকশন হবে, এবং এইভাবে কিন্তু MgCl2 পুরোটা কি হবে, পানিতে দ্রবীভূত হবে। সো তুমি এটা দেখাইতে পারো, সময় খুবই কম, তুমি এটা দেখাই দিয়ে চলে আসো, বাট এটা দেখাই দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে কিন্তু। এবং অবশ্যই কথাগুলো বলতে হবে তোমাকে, যে কিভাবে কি হচ্ছে, শুধু এটা আঁকায় দিয়ে আসলাম 4-এ 4 দিয়ে দিবে এমন কিন্তু না। সো এর মাধ্যমেই আমাদের কিন্তু কনসেপ্টগুলো অলমোস্ট শেষ হয়ে গেল। হ্যাঁ, তো আমরা দেখো কনসেপ্ট যেহেতু আমাদের সবই শেষ, তাহলে আমরা একটু সিকিউ দেখে ফেলি। হ্যাঁ, একটু সিকিউ দেখে ফেলি, তাহলে আমাদের সব ক্লিয়ার। কি ইলেকট্রন আসক্তি কাকে বলে, পারবা? কি কি আচ্ছা, করোশন থেকে কিভাবে ধাতুকে রক্ষা করা যায়? করোশন মানে আসলে ক্ষয় হওয়া, ঠিক আছে, এটা অন্য চ্যাপ্টারের, এটা এখানে আমি বলবো না। Y এবং Z মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন কৌশল বর্ণনা করো। সো তোমাকে কখনোই আসলে বলে দিবে না কোনটা সালফার, কোনটা অক্সিজেন, কোনটা হাইড্রোজেন, কোনটা নাইট্রোজেন, তোমাকে এইভাবে বলে দিবে, তখন তোমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো তো ভাই, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এক্স এর পারমাণবিক সংখ্যা 6, দিস ইজ কার্বন, 12 হলে দিস ইজ ম্যাগনেসিয়াম, অ্যান্ড 17 দিস ইজ ক্লোরিন, তাই না? তাহলে এক্স হচ্ছে আমার কার্বন, এবং তোমাকে বলছি কি ওয়াই এবং জেড মৌল দ্বারা গঠিত। তাহলে আমি যদি একটু গ নাম্বারটা তোমাকে করে দিই, অলরেডি আমার করে দেওয়া আছে, এটা যারা পুরো ক্লাস করেছো আর বুঝে গেছো, ওয়াই জেড, তাহলে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, কি এটা? হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরিন, আমি তো এটাই দেখাইছি, তাই না? ম্যাগনেসিয়াম আর ক্লোরিন কোথায় দেখিয়েছি? আয়নিক যৌগ যেখানে পড়িয়েছি, তাই না? এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো সুন্দর করে তুমি ম্যাগনেসিয়ামেরটা করে ফেলবা, ক্লোরিনেরটা করে ফেলবা, ঠিক আছে, এবং সুন্দর করে এই ফুটবল আঁকায়ে ব্যাখ্যা করে দিবা যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হচ্ছে। তাহলে দেখো, আসলে আমি ক্লাসের মধ্যে তোমাকে থিওরিতে যা যা পড়িয়েছি, সিকিউয়ে কিন্তু তুমি এর বাইরে পাবা না। তাহলে এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কিন্তু আমাদের ডান, তাই না? এবার একটু আমরা ঘ নাম্বারের দিকে যাই। বলছে ওয়াই এক্স জেড এবং ওয়াই জেড মৌল দ্বারা গঠিত যৌগদ্বয়ের মধ্যে কোনটি পানিতে দ্রবীভূত হবে বা কোনটি দ্রবীভূত হবে না? একটু আগে দেখলাম, তাই না? ধরো এক্স আর জেড, তাহলে কার্বন আর ক্লোরিন, তাই না? এক্স আর জেড মিলে যেটা হবে CCl4, তাই না? কার্বন আর ক্লোরিন মিলে। আর ওয়াই এবং জেড মিলে যেটা হবে, ওয়াই প্লাস জেড মিলে যেটা হবে, সেটা হবে হচ্ছে MgCl2। ওকে, আচ্ছা তুমি বলো ভাই, প্লাস মাইনাস আমার কোন যৌগে থাকে? আয়নিক যৌগে। আর CCl4 তো সমযোজী, অধাতু অধাতু, সমযোজীতে তার প্লাস মাইনাস থাকবে না, এখানে প্লাস মাইনাস হইতে পারে। তখন এটা কিভাবে দ্রবীভূত হবে? এই যে MgCl2, ঠিক আছে, এই যে Mg2 প্লাস এভাবে গোল করে ঘিরে ধরবে, Cl2 মাইনাস এইভাবে গোল করে ঘিরে ধরবে, এবং এটাকে দ্রবীভূত করবে। এবং বলেছি সময় যদি কম থাকে তুমি এটা এইভাবে চালাই দিতে পারবে। সো দেখো ভাই, আমরা থিওরি এমনভাবে পড়েছি যে আমার প্রথম সিকিউটায় আমাকে হাতই দেওয়া লাগলো না, আমি অটোমেটিক বুঝে গেলাম যে কিভাবে কি হবে। ওকে, আশা করি বাকি সিকিউগুলো এরকমই হবে, ঠিক আছে, মানে তোমাকে খুব একটা মাথা খাটাইতে হবে না। আচ্ছা, তো পর্যায় 2, এ দেখো অনেক সময় পারমাণবিক সংখ্যা না বলে পর্যায় নাম্বার বলে দিবে, গ্রুপ নাম্বার বলে দিবে, তো ঘাবড়ানোর কোনো দরকার নাই। তো এক্স কিন্তু এখানে হচ্ছে আসলে কার্বন, ঠিক আছে। ওই যে আমি যদি একটু শুরুতে যাই, ওই যে শুরুতেই তোমাকে আমি কিছু টাচ দিয়ে আসছিলাম পর্যায় সারণীর, তাই না? শুরুতে একটা টাচ দিয়ে আসছি না পর্যায় সারণীর, এই যে দেখো পর্যায় গ্রুপ 14, কই গ্রুপ 14 কই? এই যে গ্রুপ 14 পর্যায় 2, কি এটা? কার্বন, তাই না? সো তুমি পেয়ে গেলা কিন্তু এটা কার্বন। সো ক্লাসের শুরু থেকে শেষ এটাই হচ্ছে তোমার আসলে মূল মন্ত্র। তুমি কখনোই থিওরি না পড়ে
শুধুমাত্র অনশর্ট সিকিউ করে তুমি ভালো করতে পারবা না। তাহলে এটা কার্বন 16, তাহলে 16তে কি বলতো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাই না? তাহলে এটা হচ্ছে গিয়ে অক্সিজেন। আর এটা কি গ্রুপ 1 পর্যায় 1 হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন। তাহলে বলছে এক্স এবং ওয়াই যুক্ত হয়ে দুই ধরনের যৌগ গঠনের কারণ ব্যাখ্যা করো। এই যে দেখো এক্স আর ওয়াই, তাহলে এক্স হচ্ছে কার্বন, ওয়াই হচ্ছে অক্সিজেন। এখন দুই ধরনের যৌগ মানে কিন্তু এটা ভেবে ফেলো না যে আয়নিক আর সমযোজী, এটা ভাবার কোনো কারণ নাই। এক্স আর ওয়াই মানে কার্বন আর অক্সিজেন মিলে দুইটা অক্সাইড তৈরি করে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এটাই তোমাকে এখানে ব্যাখ্যা করতে বলেছে। কি বলেছে? একটা হচ্ছে কার্বন মনোক্সাইড, একটা কার্বন ডাইঅক্সাইড। তো দেখো ভাই আমি কি বলেছিলাম, কার্বনের যোজনী কত কত, একবার পেয়েছিলাম 2, একবার পেয়েছিলাম 4, তাই না? আচ্ছা, তো দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন কত 6, 1s2, 2s2, 2p2, তাই না? এরকম কি না? তাহলে 1s2 এবং এক্সাইটেড যখন করেছিলাম, তাই না? তাহলে কত হচ্ছে বলো? 2s1, 2px1, 2py1, 2pz1। তাহলে কার্বনটাকে আমি এভাবে দেখতে পারি যে দিস ইজ ইয়োর কার্বন, এবং 4টা বেজোড়কে আমি এখন এইভাবে লিখলাম। এটা কিন্তু জোড় না, আমি কিন্তু বেজোড় অবস্থাতে লিখলাম। ওকে, এভাবে লিখলাম। এবার দেখো অক্সিজেন, অক্সিজেন হচ্ছে কত 8, 1s2, 2s2, 2p4। তো এটাকে আমি লিখবো এভাবে 1s2, 2s2, 2px, 2py, 2pz, 4 না? তাহলে 2, 1, 1। তাহলে অক্সিজেনকে আমি লিখবো হচ্ছে এইভাবে, দেখো তো এই যে আমার জোড় জোড় বেজোড় বেজোড়, ঠিক আছে? জোড় জোড় বেজোড় বেজোড়, ঠিক আছে? এটা কিন্তু জোড় না, এটা বেজোড় বেজোড়, একটু বড় করলে তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে খুব খেয়াল করো তো ভাই, এক কাজ করো এটাকে এভাবে এখানে নিয়ে আসো, ঠিক আছে? ওকে, আর এক কাজ করো এইটাকে এখানে নিয়ে আসো, ঠিক আছে? এইটা রাখলা। ওকে, এবার এই সাইডে আরেকটা অক্সিজেন দাও, এই মানে এটার উল্টা ভার্সনটা এখানে আঁকাও, জোড় জোড়। তাহলে দেখো তো ভাই এদের মধ্যে কি একটা বন্ধন হবে না? আমি কি বলেছিলাম বন্ধন হবে সিঙ্গেলে সিঙ্গেলে, তুমি সিঙ্গেল আর একজন সিঙ্গেল, তাহলে কিছু পসিবল, তাই না? এর বাইরে তো পসিবল না। তাহলে এ বান্দা সিঙ্গেল, এই বান্দা সিঙ্গেল, এই বন্ধন হবে, ঠিক আছে? হাই হাই এটা কি? ওকে, এই যে এদের মধ্যে কিছু হবে, এদের মধ্যে একটা বন্ধন হবে, এদের মধ্যে হবে, এদের মধ্যে হবে। তাহলে আমার বন্ধন হচ্ছে এখানে, এইখানে, এইখানে, এখানে। তাহলে এইভাবে গঠিত হচ্ছে কিন্তু CO2। তুমি চাইলে এখন ফুটবল মার্কা করে আঁকাইতে পারো, ঠিক আছে? কার্বনের এভাবে দিবা, অক্সিজেন ওইভাবে দিবা, ফুটবল এঁকে ফেললা, ঠিক আছে? আমার কোনো আপত্তি নাই। বাট এইভাবে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়। সেমভাবে তুমি কার্বন মনোক্সাইড করে ফেলতে পারো, ঠিক আছে? জাস্ট একদিকে হবে, বাকি দিকেরগুলো কি হবে? লোন পেয়ার থেকে যাবে। খুবই সিম্পল। কি হবে বলো? জাস্ট একদিকেরগুলো হবে, বাকি দিকেরগুলো থেকে যাবে, C ডাবল বন্ড O, বাকিগুলো লোন পেয়ার থেকে যাবে। তাহলে দুই ধরনের যৌগ গঠন করতে পারে। এখানে দুই ধরন না দিয়ে 2টি যৌগ দিলে বেটার হইতো, ঠিক আছে? এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কি ওয়াই, ওয়াই কি অক্সিজেন, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল, তাহলে ক্লিয়ার? ওকে, সাবাস। এবার যেটা বলেছে XZ4 যৌগের পানিতে অদ্রবণীয় হওয়ার কারণ। XZ4, X হচ্ছে কি বলো? কার্বন, Z হচ্ছে কি হাইড্রোজেন, তাহলে CH4, তাই না? XZ4 দেখো XZ4, তাহলে X হচ্ছে C, Z হচ্ছে H, তাহলে CH4, দিস ইজ মিথেন। আচ্ছা ভাই মিথেন আয়নিক না সমযোজী? মিথেন কি আয়নিক না সমযোজী? অবভিয়াসলি এটা সমযোজী, তাই না? কার্বনও অধাতু, হাইড্রোজেনও অধাতু। এখন তুমি বলো, আমরা এতক্ষণ কি বললাম? প্লাস মাইনাস হবে, পানিতে প্লাস মাইনাস হবে, পোলারগুলো পোলারে দ্রবীভূত হবে, অপোলারগুলো অপোলারে দ্রবীভূত হবে। তাহলে এটা কি কোনোভাবে প্লাস মাইনাস হওয়া পসিবল? কোনোভাবেই প্লাস মাইনাস হওয়া পসিবল না। তাহলে যেহেতু এটা সমযোজী, এখানে কোনোভাবেই পোলারিটি আসা পসিবল না, যে কারণে এটা কি হবে? পানিতে দ্রবীভূত হবে না, অদ্রবণীয় হবে, ঠিক আছে? তাহলে এই টাইপের সমযোজীগুলো পানিতে অদ্রবণীয়, এটা খুব সুন্দর মতো তুমি ব্যাখ্যা করে দিতে পারো।
এটা জাস্ট তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, আর কোনো কথা লেখা লাগবে না। এবং কেমিস্ট্রিতে ট্রাস্ট মি, তোমরা ভাবো যে হয়তো বা বেশি বাংলা লিখলে বেশি মার্কস, না, এটা যদি তুমি এক পেজের মধ্যে ভরাই ফেলতে পারো ইটস ওকে, আমার কোনো সমস্যা নাই। এখানে তোমাকে আগে ব্যাখ্যা করতে হবে, এক্স হচ্ছে কার্বন, জেড হচ্ছে হাইড্রোজেন, কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে কার্বন এবং হাইড্রোজেন মিলে যে যৌগটা তৈরি হচ্ছে CH4 মিথেন, এটাও একটা কি সমযোজী, কারণ অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধন তৈরি হয়। এবং এইখানে কোনোভাবেই কি হওয়া পসিবল না, প্লাস মাইনাস আসা পসিবল না। এবং আরেকটা ব্যাখ্যা দিতে পারো, আমি আশা করছি তোমরা তড়িৎ ঋণাত্মকতা পড়ে আসছো, যদি না পড়ে আসো আমি কিছু তড়িৎ ঋণাত্মকতার মান লিখে দিচ্ছি, মুখস্থ করো। CnOF, ঠিক আছে, বোরন, তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4, এর হচ্ছে 3.5, এর হচ্ছে 3, এর হচ্ছে 2.5, এর হচ্ছে কত 2, ওকে। আর আমার লাগবে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের হচ্ছে 2.1। একটা জিনিস মনে রাখবা, যদি দুইটা যৌগের EN মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, EN যদি 0 হয় তাহলে এটাকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী, বিশুদ্ধ সমযোজী। যেমন যেমন হচ্ছে ভাই ক্লোরিন Cl2, ঠিক আছে, বা F2, 4 4, তাহলে 4 আর 4 এর পার্থক্য কত, ডেল কত, 4 - 4, তাই 0, বিশুদ্ধ সমযোজী, ওকে। তাহলে এটা আমার একটা কেস। দ্বিতীয় কেস হচ্ছে তোমার যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কত হবে, 0-র থেকে বড় কিন্তু 0.5-এর থেকে ছোট, ঠিক আছে, 0-র থেকে বড় কিন্তু 0.5-এর থেকে ছোট, তখন এটাকে আমরা বলি হচ্ছে অপোলার সমযোজী। কি বলি, অপোলার সমযোজী। মানে পোলারিটি হওয়া পসিবল নাই, ঠিক আছে। যেমন এই যৌগটাই অপোলার সমযোজী দেখাবে, কিভাবে দেখাবে দেখো, CH4, ঠিক আছে, এই মনে করো হচ্ছে CH4, তুমি যে কোনো দিকেই যাও, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত লিখে দিয়েছি দেখো 2.5, তাই না, তাহলে 2.5, হাইড্রোজেনের কত 2.1, তাহলে এখানে ডেল্টা EN কত 2.5 মাইনাস 2.1, তাহলে 0.4, তাহলে কোন রেঞ্জের মধ্যে পড়ছে এটা, অপোলার সমযোজী, তাহলে এটা কি অপোলার সমযোজী। তাহলে অপোলার হইলে এটা কি পানিতে দ্রবীভূত হওয়া উচিত, কোনোভাবেই উচিত না। সেমভাবে এখানে 3 নাম্বার কেসটাও লিখে ফেলো, তাহলে কিন্তু এটা তোমার অ্যান্সার হয়ে গেল।